আচ্ছা, তো আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ, তাই তো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে। তো প্রথমে কিছু কথা বলে নিই, তারপরে যদি সুযোগ থাকে তো আমরা ক্লাসটা করব। হুম। ওকে স্যার। আচ্ছা, প্রথমে একটু বলে নিই যে তোমাদের অনেককেই আমি ইনঅ্যাক্টিভ দেখি। ইনঅ্যাক্টিভ অনেকভাবে চেক করা যায়, ঠিক আছে? আমি বারবারই এই কথাগুলো বলে আসছি, যদিও আমি এখানে অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, কিন্তু তারপরও তোমাদের অ্যাক্টিভিটি, তোমাদের মেসেজ, এগুলো দেখলেই বোঝা যায় যে কতখানি ইনঅ্যাক্টিভ তোমরা। গ্রুপে আছো 200-250 জন, ক্লাস করতেছো 70-80 জন, সমস্যা নেই, করো ক্লাস, তুমি রেকর্ড ক্লাসই করো, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু উল্টাপাল্টা মেসেজ করবে আমাকে, হ্যাঁ? তোমাকে আবার আলাদা করে আমাকে মেসেঞ্জারে বোঝাতে হবে, আমি ক্লাসে বোঝাচ্ছি মেসেঞ্জারে বোঝাতে হবে, তারপরে মোবাইলে কল দিয়ে বোঝাতে হবে। এত দায়িত্ব তো আমি নিতে পারবো না, পারবো বলো? হুম। না না স্যার। স্যার। হ্যাঁ, তোমাকে না গ্রুপে স্যার। মেসেজ দেওয়া হচ্ছে, গুগল ক্লাসরুমে মেসেজ দেওয়া হচ্ছে, ক্লাসে সমস্যা হলে ক্লাসেও বুঝিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও তোমরা একই রকমের কাহিনী করে যাচ্ছ। মনে হচ্ছে যেন আমি কোনো কিছু বলি নাই, আমি কোনো কিছু বুঝি নাই, বা তোমাদের সাথে আমার কমিউনিকেশনটা যথেষ্ট গ্যাপ আমি যেন করতেছি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এইরকমটা যদি তোমরা করে থাকো তাহলে তো বিষয়টা খুবই মানে সমস্যাজনক আমার জন্য। অতএব যারা ওরকমটা করতেছো, গ্রুপের মেসেজগুলো চেক করবা না, পড়বা না, হুম, তাহলে তাদেরকে তো আমার গ্রুপে রেখে লাভ নাই, তাদের দ্বারা তো আমি ভুলভাবে উপস্থাপিত হব, তাই তাই নয় কি বলো? হুম। জি স্যার। জি সে তো আমাকে জি ভুল স্যার। বুঝতেছে, সে আমাকে ভুল বুঝতেছে, এত ক্লিয়ারভাবে মেসেজ দেওয়া সত্ত্বেও, ঠিক আছে? তো তার মানে কিছু কিছু স্টুডেন্টের মেসেজ এত আগ্রাসী, যাতে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে মনে হয় তোমাদের টাকা পয়সা নিয়ে আমি পালায় টালায় যাব, হ্যাঁ, বা তোমাদের কাছে মনে হয় আমি একটু বেশি ফি নিচ্ছি নাকি, কিন্তু ক্লাস ক্লাস নিয়ে কম করতেছি, ক্লাস ঠিক মতো করাচ্ছি না, এরকম কিছু ঘটতেছে বলো তো? হুম। না স্যার। স্যার। তোমাদের কারো আসসালামু কারো আলাইকুম স্যার। মেসেজ দেখে তো এরকম অবাক করা কাহিনী লাগতেছে আমার, তাতে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার পড়ানোই বাদ দেওয়া উচিত। ঠিক আছে, তো যে আমার কথা এত ক্লিয়ার করে বলা সত্ত্বেও যে ছেলে মেয়ে কথা বুঝে না, তারা আবার পড়াশোনা করে কেমন কেমন করে বলো? তারা পড়াশোনা কেমন করে করে, এটা আমার প্রশ্ন। যে এত ক্লিয়ারভাবে মেসেজ দেওয়া সত্ত্বেও প্রত্যেকটা স্টেপে আমি মেসেজ দিয়ে দিচ্ছি। তোমাকে যখন গ্রুপে প্রথম যুক্ত করছি তখন তোমাকে মেসেজ দেওয়া হচ্ছে যে মেইন গ্রুপে কোনো মেসেজ দিবা না, কোনো প্রয়োজন হলে তুমি আমাকে ইনবক্সে বা আলাদা করে মেসেজ দিবা বা কল দিবা, বলা হয়েছে কি না? এমন কেউ আছো যে জয়েন করার সময় এই মেসেজটা পাওনি বলো প্রথমে? হ্যাঁ স্যার, এমন সবাইকে কেউ বলা আছো? হচ্ছে। না স্যার। হ্যাঁ, এই মেসেজটা প্রত্যেককে দেওয়া হয়, তারপরেও দেখা যাচ্ছে ঢুকেই এমনি একটা গোতা দেওয়ার ইচ্ছা যেন হাতে লেগেই থাকে। হ্যাঁ, মানে গোতা দেওয়ার ইচ্ছা যেন আমাদের বাঙালিদের সেরা একটা ইচ্ছা। ঠিক আছে, কোনো কাজ নাই কাম নাই একটা গোতা দিয়ে দিব, কাজ নাই কাম নাই একটা কমেন্ট দিয়ে দিব, একই কথা বারবার বলা সত্ত্বেও কিছু কিছু ছেলেমেয়ে তোমরা করতেছো, যতক্ষণ আমি মেসেঞ্জারে গিয়ে তোমাকে বকা না দিচ্ছি বা বিষয়টা ক্লিয়ার না করছি ততক্ষণ পর্যন্ত তুমি ক্লিয়ার হচ্ছ না। মানে তুমি আমার গ্রুপের মেসেজগুলো পড়ো না, তোমাকে আলাদা করে মেসেঞ্জারে গিয়ে আমাকে বোঝাতে হচ্ছে 10-12 মিনিট। কালকে রাতের বেলায় আমি আধা ঘন্টা ধরে একজনকে বুঝিয়েছি, আধা ঘন্টা, বিশ্বাস করো, রাত 12টা থেকে প্রায় 1টা বেজে গেছে, রাত 12টা থেকে 1টা বেজে গেছে, তাকে আবার বোঝাতে হয়েছে, শেষে আবার কল দিয়ে বোঝাতে হয়েছে। তাহলে ওই ছেলে মেয়েদেরকে মানে নিয়ে আমার কোনো লাভ আছে বলো গ্রুপে? না স্যার। কাল রাতে ঘটনাটা কি কি ঘটছে শোনো। মনে করো তোমাদের এখন কোন মান চলতেছে, পঞ্চম মাসের ক্লাস চলতেছে, স্যার। তাই তো? হ্যাঁ, তোমাদের ব্যাচেরই সম্ভবত, তোমাদের ব্যাচেরই, আমি নাম টাম বলছি না। তার তৃতীয় মাসের ক্লাস, সে যখন চলছিল, তৃতীয় মাসের যখন ক্লাস চলছিল তখন সে যুক্ত হয়েছে, থার্ড মান্থের যখন ক্লাস চলছিল, ঠিক আছে? তো যুক্ত হওয়ার জন্য সে থার্ড মান্থে কিছু ক্লাস কম পাওয়াতে তাকে বলা হয়েছিল যে তুমি যেহেতু থার্ড মান্থে ক্লাস সংখ্যা কম পেয়েছো, নাকি থার্ড না ফোর্থ, তাহলে তুমি ওই সময়ে ফোর্থ মান্থের জন্য বা ইয়ার জন্য আমাকে কত দিবা বলো? 210 টাকা দিবা। এটা হচ্ছে তাকে আমি ডিসেম্বরে সম্ভবত বলেছি, এটা হতে পারে যে 13-12, মানে 13ই
ডিসেম্বর তাকে আমি বলেছি এই কথাটা। এটা হচ্ছে তাহলে কোন মাসের ফি হবে 210 টাকাটা বলো? এটা হবে কোন মাসের? চতুর্থ মাসের। হ্যাঁ, কারণ সে থার্ড মান্থের ফি দিয়ে যুক্ত হয়েছিল। তা আমরা যদি অল্টারনেট করে নিই তাহলে 210 টাকা যদি আমি থার্ড মান্থের জন্য ধরি, তাহলে থার্ড মান্থের যে 510 টাকা দিয়ে যুক্ত হয়েছিল সেটা হলো ফোর্থ মান্থের জন্য। ঠিক আছে? তো ফোর্থ মান্থের জন্য। তাহলে এখন আমাদের এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের, সরি আমার এখন মনে পড়ছে ওটা ফার্স্ট ইয়ারের। তো এখন তোমাদের ক্লাস চলছে মনে করো ফিফথ মান্থের, তাই তো? তো আমি ওটা ধরি, আমি ফার্স্ট ইয়ারের অনুসারে তাদের এখন 6 মান্থের কথা, মানে ক্লাস তো চলছে আর কি 6 মান্থের। তাহলে সে দেখাচ্ছে আমার এদিকে বর্তমানে ফিফথ মান্থ চলে গেছে, 6 মান্থেরও অলরেডি প্রায় 4-5টা ক্লাস হয়ে গেছে। এখন তাহলে ফিফথ মান্থ শেষ হয়ে 6 মান্থের ক্লাস চলতেছে। তাহলে যখন আমি এই যে ফোর্থ মান্থের তো পেমেন্ট হয়ে গেল, তাকে যখন ফিফথ মান্থের হিসাবটা দেওয়া হলো, নোটিশটা দেওয়া হলো, সে বলল স্যার আমি 10 অথবা 11 জানুয়ারি আমি কি করব, আপনাকে ফিফথ মান্থের ফিটা দিব। তাই আমি আচ্ছা ভালো, তোমাকে আমি ফোর্থ মান্থের বেলায় যখন ফিফথ মান্থে রিমুভ করেছিলাম তাকে আমি গুগল ক্লাসরুমে কোডটা আবার দিয়ে দিলাম। তো এবার সে 11 বা 12 এরকম জানুয়ারিতে ফি দেওয়ার কথা থাকলো, সে ফিটা দিয়েছে হচ্ছে 31 জানুয়ারি। বুঝতে পারছো? ফি দিয়েছে কবে? 31 জানুয়ারি, যখন অলরেডি আমাদের 6 মান্থের ক্লাস শুরু হয়ে গেছে। তাহলে এই 31 জানুয়ারিতে যে ফিটা দিল সেটা আসলে কোন মাসের ফি হওয়ার কথা? তার পঞ্চম মাসের। সে এখন 6 মান্থের হিসাবে ফিটা দিচ্ছে যে স্যার আমি 6 মান্থের ফি দিয়েছি, মানে 6 মান্থেরও রিমুভ করা হয়ে গেছে ওদের। ফিফথ মান্থে রিমুভ করে তাকে জয়েন করেছিলাম, তো এখন 6 মান্থে যেহেতু রিমুভ করেছি তাহলে গুগল ক্লাসরুমে তাকে কোড নিয়ে যুক্ত হতে হবে। তখন সে আমাকে করছে কি, এই যে গতকালকে বলতেছে স্যার আমি 6 মান্থের ফি দিয়েছি, আমাকে গুগল ক্লাসরুমে কোডটা দেন। তো আমি চেক করি, তোমাদের উপরে আমি খুব ডিপেন্ডেবল হতে পারি না, তো আমি চেক করে দেখলাম যে না, সে আসলে ফিফথ মান্থের ফি দিয়েছে। তো আমি বললাম যে তুমি তো আমাকে 6 মান্থের ফি দাও নি, তুমি ফিফথ মান্থ পর্যন্ত ফি দিয়েছো এইটা। বলছে না স্যার আমি তো 31 জানুয়ারি যে ফিটা দিলাম তাহলে সেটা কোন মাসের হবে? তাহলে 31 জানুয়ারি যে ফিটা দিলাম সেটা কোন মাসের হবে বলো? স্যার ফিফথ মান্থ স্যার। হ্যাঁ ফিফথ মান্থ, কিন্তু সে বলতেছে আমি তো স্যার কিছুদিন আগে দিলাম, 6 মান্থ চলার সময় তো দিলাম, আপনি 6 মান্থে আমাকে রিমুভ করেছেন, আমি তো ওটা দিয়েছি। তো আমি তখন তাকে বললাম তোমার যে ফিফথ মান্থের এটা কথা ছিল 10-11 তারিখে দিবা, সেটা তো তুমি দাওনি। সে আর বুঝতে নারাজ, যে স্যার আমি তাকে মানে সেই শিটগুলো দিয়ে করতেছি। আমার কথা হলো তুমি আমাকে ফি দিবা না, আমার কম হয়ে যাবে সেটা নিয়ে কথা না, কিন্তু টাকা পয়সার ব্যাপারে কেউ আমার সাথে নাখোশ হবে বা কেউ ভুল বুঝবে, এটা কিন্তু আমি খুবই, মানে 1 টাকাও যদি কেউ আমার সাথে ভুল বোঝে আমার কিন্তু খুব মাথা গরম হয়ে যায় এবং আমার খুবই খারাপ লাগে। তুমি টাকা দিতে পারবো না সেটা আমার কোনো আপত্তি নাই, তুমি বলো আমি তোমাকে কম নিব বা ফ্রি করে দিব এ মাসে, তুমি যা বলো, কিন্তু ওই মিস আন্ডারস্ট্যান্ডিংটা আমার মোটেও পছন্দ না। কালকে যে তাকে শিট থার্ড মান্থ, ফোর্থ মান্থ, ফিফথ মান্থের 3টা যে শিট দিই ফি প্রদানের, সেই শিটগুলো দিলাম, তারিখগুলো দিলাম, তাও সে বুঝে না। তাহলে ওই স্টুডেন্টকে কি আমি পড়াতে পারবো? পড়ানো সম্ভব বলো? স্যার এগুলো কি একবার রিমুভ করে দেন স্যার। হ্যাঁ, আধা ঘন্টা তাকে, রাতের বেলায় আধা ঘন্টা তাকে আমি এই জিনিস বুঝিয়েছি। ঠিক আছে? তো শুধু এত একজন উদাহরণ। তার যেহেতু এই বিষয়ে বুঝতে কষ্ট হয়, তাহলে পড়া বুঝতে তো আরো বেশি কষ্ট সেটাই হবে। বলতেছি যে তুমি যদি এই সিম্পল বিষয়টা না বোঝো, আমি তো তোমাকে শিট ধরাই দিয়েছি যে থার্ড মান্থের 12টা ক্লাসের লিস্ট, ফোর্থ মান্থের 12টা ক্লাসের লিস্ট, ফিফথ মান্থের 12টা ক্লাসের লিস্ট, 6 মান্থের কততম ক্লাস হয়েছে তা তুমি গ্রুপে আছো, মেসেঞ্জার গ্রুপে দেখতে পাচ্ছ তুমি কততে আছো। তাহলে তুমি এ পর্যন্ত আমাকে, এবং তোমাদের ফি প্রদানের যে মেসেজগুলো সেগুলো কোথায় থাকে? মেসেঞ্জারে থাকে না? বলো। স্যার এরকম স্টুডেন্ট আপনার রিমুভ করে দেওয়া উচিত হ্যাঁ, কোনো একদম। ভুল বোঝাবুঝির কোনো রাখাই উচিত সম্ভাবনা না। আছে বলো? না হ্যাঁ, তোমার লিস্ট তো তোমার মেসেঞ্জার চেক করলে তুমি পেয়ে যাবে যে তোমাকে কতবার ফি দিয়েছো। একটু মিউট করো কেউ। জাভেদ হোসেন। হ্যাঁ, তাহলে যেহেতু তোমার মেসেঞ্জারটাই হচ্ছে সব ডকুমেন্ট আছে, তোমার সাথে আবার কী কথা হয়েছে, তুমি কবে ফি দিয়েছো, আমি তোমাকে কবে কোড দিয়েছি, সব ডকুমেন্ট মেসেঞ্জারে আছে, আলাদা করে লেখার দরকার নেই। তাহলে তোমাকে তো আমি বল তুমি মেসেঞ্জার চেক করে আসো। সে 2-3 বার মেসেজ চেক করতে বললাম না, সে বোঝে না। হ্যাঁ, তো এইরকম আছে। তো যাই হোক, এটা একটা উদাহরণ গেল। পরে আরেকটা উদাহরণের কথা বলি,
যে কি ধরনের, তারা কি আসলে পড়াশোনা করতে আসে নাকি ফি নিয়ে টেনশনে থাকে যে আমি যদি স্যার 50 টাকা বাঁচাতে পারি তাহলে আমার লাভ আছে, ব্যাপারটা এরকম। একজন এটা হয়তো বা তোমাদের ব্যাচেরই হবে নাকি থার্ড ইয়ারের ব্যাচের হবে আমার খেয়াল নাই। মনে করো তোমরা যখন যুক্ত হও, মনে করো এখন চলতেছে কত মাস তোমাদের, 5th মান্থের, তাই না? 5th মান্থের কত তোমার ক্লাস? ফিফথ মেবি ক্লাস। 2 হ্যাঁ, তাহলে এখন যদি কেউ যুক্ত হয় তাহলে পঞ্চম মাসের সে কয়টা ক্লাস পাবে এখন যুক্ত হলে? স্যার 7টা 7টা ক্লাস পাবে। আটটা স্যার, হ্যাঁ, 8টা ক্লাস পাবে। আমি তো বলে দিই যে 8টা বা তার থেকে বেশি পাইলে এটাকে পূর্ণাঙ্গ ফি হিসাবে ধরা হবে, 7টা বা তার থেকে কম পাইলে তখন ওটাই ক্লাস ভিত্তিক ফি দেওয়া হয়। তো একজন স্টুডেন্ট যুক্ত হয়েছে মনে করো, তো যুক্ত হওয়ার পর যখন আমি তাকে বলতেছি যে তুমি চতুর্থ বা পঞ্চম মাসে যুক্ত হয়ে তুমি 4টা ক্লাস পেয়েছো, তো সেই হিসাবে তুমি ওই চতুর্থ মাসের বা পঞ্চম, আমার মাসটা খেয়াল নাই, তোমাকে 210 টাকা পে করতে হবে। তখন সে অনেকটা রেগে গিয়েই বলতেছে, স্যার তাহলে আপনি আগে বলেননি যে আপনার চতুর্থ মাসের 4টা ক্লাস বাকি আছে, তাহলে আমি এই মাসে ভর্তি হতাম না, পরের মাসে গিয়ে ভর্তি হতাম। বলো। স্যার ব্যাপারটা খুবই আসলে কি বলবো স্যার, এভাবে তো বলা উচিত হয় না এটা। স্যার এর কাছ থেকে স্যার ওই যে আপনার করা উচিত যে তোমাকে যখন রেকর্ড ক্লাসগুলো যে তুমি দেখবা, তাহলে এটার তো কোনো পারমিশন নাই। এত এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি সে না বোঝে, তাহলে তাকে আমি করেছি কি, তার যে টাকা দিয়ে যুক্ত, আমি টাকাটা তৎক্ষণাৎ আমি তার বিকাশে পে করে দিয়ে আমি তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি। আমার দরকার নেই ওকে রাখা। যে সে বলতেছে স্যার এই 4টা ক্লাসের জন্য আমি ফি দিতে পারবো না, মানে এরকম ব্যাপারটা, যে আমি তাহলে স্যার আপনি বললে তো আমি আরও 4 দিন পরে ভর্তি হতাম, মানে 4টা ক্লাস পরে ভর্তি হতাম, আমি আর কি বলবো বলো। স্যার রিমুভ করে দিয়ে ভালো হয়েছে স্যার, এদের পড়ানোর আমি দরকার নেই। তাকে রিমুভ করে দিয়েছি। তো এরকম আমার শুধু মনে হয় যে তারা মনে হয় পড়ার জন্য এখানে যুক্ত হয় না, তাদের টেনশনটা থাকে 2-10-50 টাকা যা করে হোক বাঁচানোর জন্য। হ্যাঁ, তাকে কি আমি লস করাচ্ছি বলো? সে তো পুরো মাসের ক্লাস, তাহলে সে ওই পরবর্তী মাসে যুক্ত হয়ে সে আগের মাসের ফ্রি ক্লাসগুলো সে ফ্রি পেতে চাচ্ছে। বলো। স্যার তারা হয়তো এভাবে স্যার চিন্তা করে না যে এদিকটা যে আমরা অনেকগুলো ক্লাস এভাবে পাই দিতেছি, তারা চিন্তা করে যে আমি 1 মাসের বেতন দিব আর বাকি সব মাসের ক্লাস ফ্রি করব, এটাই আমার আমি তো ব্যবসা। পুরো মাসের বেতন নেই না, আমি 4টা ক্লাসের জন্য তাকে ফি এর কথা বলেছি, যে 4টা পেয়েছো 4টায় 2টা হলে পারে আমি তার ফি নিই না, 3টা 4টা বা তার থেকে হলে সেই হিসাবে আমি একটা গড়ে একটা ইয়া ধরে তার কাছ থেকে আমি ফি নিই। প্রত্যেকেই এই কাজটা করা হয়, কিন্তু তোমাদের ভিতরে অনেকেই আছে যারা মানে খুবই হিসাবি, বুঝতে পেরেছো? তো সে ফ্রি নিতে চাবে কিন্তু তার টাকাটা বেশি সে দিতে চায় না। হ্যাঁ, তো এইগুলো আমি আমি খুব অবাক হয়েছি যে সে পুরো, যদি ফার্স্ট সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে হোক না কেন, সেকেন্ড ইয়ারে সম্ভবত না আমার মনে নেই, তাহলে সে 4-5টা মাসের ক্লাস সে প্রায় পেয়ে যাচ্ছে ফ্রি। তাহলে সেখানে তার এটা নিয়েই এত আক্রোশ, এবং ভাষাটা আমার ভালো লাগেনি। সে বলতে পারতো যে স্যার আমি আসলে আমার ফি টাকা পয়সার সমস্যা আছে, আমি এই 4 দিনের জন্য ফি দিতে পারছি না, বা এরকম কিছু একটা বলতে পারতো, কিন্তু সে যেভাবে বললো তাতে মনে হলো যেন তার কাছ থেকে গলায় ধাক্কা দিয়ে টাকাটা নেওয়া হয়েছে এখানে। বুঝতে পেরেছো? খুবই দুঃখজনক একটা বিষয়। তারপরে স্যার আমার কাছে মনে হয় আপনার পড়াশোনা যদি কেউ না বোঝে বা আপনার সাথে যদি মানে কোনো ছাত্রের লেনদেন নিয়ে সমস্যা হয়, আমার মনে হয় না যে মানে দুনিয়ার ভিতর যত মানুষ আছে তার সাথে পড়াশোনা বা লেনদেন নিয়ে মেশতে পারবে। না, জি স্যার, প্রত্যেকটা বিষয় তো। ঠিকই বলছেন। আবার এটা গেল একটা ঘটনা, এরকম অনেক আছে, তার 2-1টা যেটা একদম ফোকাস উদাহরণ আমি সেগুলো একটু বলতেছি। এবার মনে করো তোমাদের তো চলতেছে 5th মান্থের 5th ক্লাস, তাহলে অলরেডি তোমাদেরকে কিন্তু গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হয়েছে কিনা বলো? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে জি স্যার। তোমরা জি স্যার। গ্রুপে আছো প্রায় 300 স্টুডেন্ট, যুক্ত হয়েছে কতজন? মাত্র 207 জন, তার মানে এখনো 100 জন যুক্ত হয়নি, এই তো। আমি এখন তোমাদেরকে বলেছি যে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করবো আগামীকালকে। এখন হঠাৎ করে একজন স্টুডেন্ট, স্যার আপনি আমাকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করছেন কেন? আমি তো ফি দিয়েছি আপনাকে। ঠিক আছে, এরকম, স্যার আপনি আমাকে রিমুভ করলেন কেন? আমি তো ফি দিয়ে যুক্ত হয়েছি। তাহলে আমি তো রিমুভ করার আগে একটা মেসেজ দিই না বড় করে? বলো। জি স্যার। জি ওখানে স্যার, রিপোর্টটা নিতে হবে। কয়েকটা পয়েন্টে লেখা থাকে, তাই না, যে তোমাকে কি করতে হবে। আচ্ছা, কারো আনমিউট করা, কারো মানে করা আছে মাইক্রোফোন। তো এইরকম একটা শিট তোমাদেরকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করার আগে
নিশ্চয়ই দেওয়া হয়েছে নাকি? গুগল ক্লাসরুমেও দেওয়া হয়েছে, মেসেঞ্জারেও দেওয়া হয়েছে। এখানে টোটাল তিনটা মেসেজ আছে, চারটা মেসেজ আছে। একটা হচ্ছে যারা ষষ্ঠ মাস, এটা হচ্ছে কি ফার্স্ট ইয়ারে, হ্যাঁ সেকেন্ড ইয়ারে, তাহলে পঞ্চম মাস যেহেতু চলছে, তাহলে পঞ্চম মাস পর্যন্ত যারা ফি প্রদান করেছো তারা শুধু লিখে দিবে যে স্যার পঞ্চম মাস পর্যন্ত ফি প্রদান করেছি। যারা চতুর্থ মাসে নতুন যুক্ত হয়েছে এবং 8টি বা তার বেশি ক্লাস পেয়েছো তারা পঞ্চম মাসের ফি সম্পূর্ণ দিবা। তাহলে যদি কেউ ওই যে আমি যে লিস্টটা দিয়ে দিই, ওখানে তো তারিখ সহ দেওয়া আছে, 12টা ক্লাসের লিস্ট আছে না? বলো, আছে না? বলো। জি স্যার। এখানে একটা লিস্ট থাকে না? আমি একটু তোমাদেরকে আজকে এই জিনিসটা বুঝাই নিই। হ্যাঁ, এখানে তো লিস্ট আছেই। সেই লিস্টে তো তুমি পঞ্চম মাসে কয়টা ক্লাস পেয়েছো, চতুর্থ মাসে কয়টা ক্লাস পেয়েছো, তা তো এখানে সুন্দর করে লিস্ট করা আছে। তাহলে তুমি যদি যুক্ত হও, মনে করো কেউ যুক্ত হয়েছে মনে করো 11 তারিখে, 11 জানুয়ারি কেউ যুক্ত হয়েছে, তাহলে সে চতুর্থ মাসের কয়টা ক্লাস পাবে বলো তো? 8টা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, সে 8টা ক্লাস পাবে। তাহলে যদি কেউ 8টা ক্লাস পায় তাহলে পঞ্চম মাসের সে ফি কত দিবে? সম্পূর্ণ ফি দিবে। হ্যাঁ, সম্পূর্ণ দিবে। সম্পূর্ণ টাকা দেবে। হ্যাঁ, তাহলে এটা কথা এখানে বলা হয়েছে। এবং এখানে আমি সেটাও বলেছি যে তবে যারা চতুর্থ মাসে নতুন যুক্ত হয়ে 8টির কম ক্লাস পেয়েছো তারা লিখে দিবে যে কয়টা ক্লাস পেয়েছো। 8টির কম যারা পাবে, যে আমি নতুন যুক্ত হয়েছি এবং চতুর্থ মাসে আমি মনে করো কেউ যুক্ত হয়েছে 20 তারিখে, তাহলে 20 তারিখে যদি সে যুক্ত হয় তাহলে সে 1 2 3 4 5 6টা ক্লাস পাবে। দেখো আমি কিন্তু আগের ক্লাসেরও ফি নিচ্ছি না, সে তো রেকর্ড ক্লাসগুলো পেয়ে যায়, এমন না যে সে ক্লাসগুলো পাচ্ছে না এমন তো না, তাই নাকি? জি স্যার। সে তো পেয়ে যাচ্ছে, সে রেকর্ড ক্লাস পাচ্ছে, তার পিডিএফ সহ সব পেয়ে যাচ্ছে। এই 6 দিনে যা ক্লাস নেওয়া হবে তার, সেগুলো আমি নিচ্ছি। আমি শুধু তার যে 6টা ক্লাস পাবে সেই 6টা অনুসারে আমি হয়তো একটা 300 টাকা বা 280 টাকা এরকম করে আমি একটা হিসাব করে ধরে দিয়ে দিই। তাহলে এইখানে তো সেটা বলা আছে যে তুমি বলে দিবা কয়টা ক্লাস পেয়েছো, তাহলে আমি তোমাকে বলে দিব তুমি এত টাকা ফি দিবা। আর একটা হচ্ছে যারা, যেহেতু পঞ্চম মাস চলছে তাই নাকি, এখন এখানে 31 জানুয়ারিতে তোমাদের চতুর্থ মাস শেষ হয়েছে, তাহলে ফেব্রুয়ারিতে যারা যুক্ত হবে তাদেরটা ধরে নিতে হবে যে তারা পঞ্চম মাসেই যুক্ত হয়েছে। তাহলে পঞ্চম মাসে যারা যুক্ত হয়েছে তাদের তো পঞ্চম মাসের ফি দিয়ে যুক্ত হয়েছে, তাই না? মাসুমা তোমার মাইক্রোফোনটা অফ হ্যাঁ, করো। তাহলে তাদের কি আর ফি দেওয়া লাগবে পঞ্চম মাসের? বলো। যারা পঞ্চম মাসে যুক্ত হয়েছে তারা তো পঞ্চম মাসের ফি দিয়ে যুক্ত হয়েছে, তাদের কি আর পঞ্চম মাসের ফি দিতে হবে বলো তো? না স্যার। না স্যার। না, না স্যার। তার জন্য আমি বলে দিয়েছি যেহেতু আমি সবাইকে রিমুভ করেছি। তাহলে আমি করে আছে। এটা এই আনমিউট মাসুমা, করাটা কার? তুমি mute করো এটা কেন? রিপিট হচ্ছে কথা আমার, এটা কার? স্যার মাসুমা ইসলাম। হ্যাঁ, তাহলে তুমি একটু মিউট রাখো। যাদের মাইক্রোফোন নাই তারা একটু মিউট রাখবা, তাদের কথা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ তোমার কথা একদিকে রিপিট হলে কোনো কাজ দিবে না। তাহলে পঞ্চম মাসে যারা যুক্ত হয়েছে তারা শুধু লিখে দিবা যে স্যার আমি পঞ্চম মাসেই যুক্ত হয়েছি। কেমন করে বুঝবা যে তুমি পঞ্চম মাসে যুক্ত হয়েছো কিনা? কারণ চতুর্থ মাসের ক্লাস ছিল 31 জানুয়ারি পর, তাহলে 31 জানুয়ারি পর যারা যুক্ত হবে সবাই হবে পঞ্চম মাসের। তাহলে তুমি লিখে দাও যে স্যার আমি পঞ্চম মাসে নতুন যুক্ত হয়েছি, তাহলে তোমাকে আমি কোডটা দিয়ে দিব। এটা একটা কথা গেল। তারপরে চতুর্থ নম্বরে বলা আছে এরপরও যদি কারো ফি প্রদান করতে দেরি হয়, সে আমাকে জানাই দিবা যে স্যার আমি আগামী মাসের সাথে 2 মাস দিয়ে দিব, বা স্যার 7 দিন 10 দিন 15 দিন পরে দিব, বা আমার স্যার দিতে দেরি হবে, আপনি আমাকে কোডটা দেন। তাহলে কি আমি তাকে কোডটা দিচ্ছি না? বলো, জি স্যার। কোডটা তো দিচ্ছি। তাহলে তোমাদের এত দেরি লাগবে কেন গুগল ক্লাসরুমে যুক্ত হতে? এখনো আজকেও কেউ যুক্ত হয়েছে গুগল ক্লাসরুমে, তার মানে আমি তো তোমাদের রিমুভ করেছি অনেকদিন হয়ে গেল মেসেঞ্জার গুগল ক্লাসরুম থেকে, অনেকদিন হয়ে গেল না রিমুভ করেছি? বলো। জি স্যার। হ্যাঁ, এবং আমি সেখানে মেসেজ দিয়ে যুক্ত করেছি। এই জায়গায় দেখো অলরেডি ক্লোজ গ্রুপে কিন্তু তোমাদের মেসেজ দেওয়া শুরু হয়ে গেছে অনেকে, ঠিক আছে? এই যে দেখো ক্লোজ গ্রুপে অনেকে মেসেজ দিচ্ছ। স্যার এটা কারা স্যার? হ্যাঁ, ওবায়দুল কাদের দেখো। মতন এটা কারা? তাহলে এই যারা মেসেজ দিয়ে তারা গুগল ক্লাসরুমে যুক্ত হয়নি, এটা আমি চেক করতে চাইছি, ঠিক আছে? তো এই যে যারা ক্লোজ গ্রুপে মেসেজ দিচ্ছে তার মানে তারা গুগল ক্লাসরুমে নাই। তাহলে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করেছি, তার মেসেজটা কতদিন হয়ে গেছে একটু চেক করো তো কেউ একজন। এবং আমি পরবর্তীতে কতগুলো মেসেজ দিয়েছি। দেখো গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হয়েছে, আমি দেখি এই যে এখানে 9 ফেব্রুয়ারি তোমাদের গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হয়েছে। 9 ফেব্রুয়ারি, আজ কত তারিখ? 16 তারিখ। আজ হচ্ছে 16 তারিখ, তার মানে কতদিন? 1 সপ্তাহ পার হয়ে গেছে, ঠিক আছে?
1 সপ্তাহ কিন্তু অলরেডি পার হয়ে গেছে, তার মানে তারা এখনও যুক্ত হয়নি। এই যে কারণেই আমি গুগল ক্লাসরুমে দেখতেছি মাত্র কতজন, এখানে আছে 207 জন, আর দ্বিতীয় যে গ্রুপটা সেই গ্রুপে কেউ নাই, এখনও কেউ যুক্তই হয়নি। তার মানে আমার যে ওদিকে 249 জন থাকে আর এখানে প্রায় 50 জন থাকে, 300 স্টুডেন্টের মধ্যে এখনও 100 জন যুক্ত হয়নি। কেন যুক্ত হয়নি? কারণ তারা মেসেঞ্জার গ্রুপ থেকে কি পায় বলো? মেসেঞ্জার গ্রুপ থেকে ক্লাসের লিঙ্ক পেয়ে যায়। অতএব তারা মনে করছে না যে গুগল ক্লাসরুমে যুক্ত হওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? এবং তাদেরকে আমার সবাইকে আবার মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করতে হবে। আবার যখন রিমুভ করে দিব, আবার তারা ফি দিয়ে কি হবে, আবার যুক্ত হবে। শুধুমাত্র কি ধর হলো, আমাকে একটা ঘাড়ে ধাক্কা দিতে হলো, ওদের ঘাড়ে ধাক্কা দিয়ে টাকা নিতে হলো। ব্যাপারটা এরকম না বলো তো? জি স্যার। মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা মানে কি? ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া কিনা বলো? জি স্যার। জি স্যার। এবং তুমি আবার কিন্তু যুক্ত হচ্ছ, এমন না যে তুমি আর যুক্তই হচ্ছ না। এই যে 100 জনকে যুক্ত করবো, তার ভিতরে 70 থেকে 80 জন আবার যুক্ত হবে, কারণ এতদিন তারা অপেক্ষায় ছিল যে স্যার কবে মেসেঞ্জার গ্রুপ থেকে যুক্ত করবে, তারপরে আমি ফি দিব। আমি বলে দিচ্ছি যে এই কয়দিনে যারা গুগল ক্লাসরুমের কোড নিয়ে মেসেঞ্জার গ্রুপে আছো কিন্তু গুগল ক্লাসরুমে যুক্ত হয়নি, আমি তাদেরকে যুক্ত করবই না, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারের সম্ভবত করি নাই, এই ফোর্থ ইয়ারের আমি করি নাই। তোমাকে রিমুভ করে আমার কাছ থেকে টাকা, তোমার কাছ থেকে টাকা নিতে হবে কা? আমি যেমন তোমাকে সময় বুঝিয়ে পড়াই দিচ্ছি, তাই না? তোমাকে তোমার যা কিছু প্রয়োজন আমি গুছিয়ে দিচ্ছি, আর তুমি মাস শেষে 500 টাকা দিতে পারছো না। আচ্ছা, দিতে পারছো না সেটা সমস্যা না, এখানে তো লিখেও দেওয়া আছে যে যদি কারো ফি প্রদান করতে দেরি হয় তাহলে সে আমাকে জানাক। বলা হয়েছে কিনা বলো? জি স্যার বলেন। তাহলে সেটা তুমি নিয়ে, তার মানে তুমি কত ইনঅ্যাক্টিভ যে তোমার পড়া গুগল ক্লাসরুমের প্রয়োজনই হচ্ছে না, কারণ তুমি গুগল ক্লাসরুম থেকে কোনো শিট টিট পড়োই না, এই কারণে তোমার গুগল ক্লাসরুম প্রয়োজন নেই। কারণ তুমি মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিচ্ছি আমার ক্লাসে, তুমি অনলি লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাচ্ছ, বা ওখান থেকে রেকর্ড ক্লাসের লিঙ্কটা পেয়ে যাচ্ছ, বিধায় তুমি ওখান থেকে রেকর্ড ক্লাসটা করে নিচ্ছ। তুমি আর গুগল ক্লাসরুমে যাওয়ার প্রয়োজন মনে করছো না, ঠিক আছে? আর প্রয়োজন মনে করছো না দুটা ঘটনা, একটা হচ্ছে আমি যখন মেসেঞ্জার গ্রুপ থেকে তোমাদের রিমুভ করবো তখন অলরেডি কত 6টা ক্লাস হয়ে যাবে, কিন্তু হবে কি না বলো? অনেক সময় 6টা 7টা ক্লাসও হয়ে যায়, এমনও চালাক আছে দেখো তোমরা, 6টা 7টা ক্লাস হয়ে যায় যখন আমি মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করি। তার মানে সে এ পর্যন্ত লাইভ ক্লাস, রেকর্ড ক্লাসের লিঙ্ক সব পেয়ে গেছে, কিন্তু মেসেঞ্জার গ্রুপ থেকে, গুগল ক্লাসরুমে তার প্রয়োজন মনে হয়নি। এবার আমি যখন মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করছি তখনও সে কিছু বলছে না, সে আইডিয়া করে নিচ্ছে যে আগামী 3-4টা ক্লাসের পর 5ম মাস শেষ হয়ে 6ষ্ঠ মাস শুরু হবে, তখন সে মেসেজ দিচ্ছে আমাকে, ঠিক আছে? তখন সে মেসেজ দিচ্ছে কি যে স্যার আমি আপনার 6ষ্ঠ মাসের ফি দিয়ে আপনার ক্লাসে যুক্ত হতে চাই। তাহলে 5ম মাসের ফিটা কে দিবে বলো? আমার কিন্তু ফি নেওয়ার জন্য আগ্রহ যে আমি তার জন্য বলছি তা না, কিন্তু তোমাদের যে ব্যাপারটা, তোমরা কত বুদ্ধিমান এবং আমি যে কিছু বুঝি না, সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করতেছি, ঠিক আছে? এরকম দেখো, আমি তোমাদের একটা দেখাই। এরকম স্টুডেন্টও আছো যারা মনে করো আমাকে বলতেছো যে স্যার এই জায়গায় একটু খেয়াল করো তো, এই মেসেজটা একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ? জি স্যার। আমি তাকে রিমুভ করেছি 10 জানুয়ারি। তুমি 3য় এবং 4র্থ মাসের ফি প্রদান করে গুগল ক্লাসরুমে যুক্ত না হয় তোমাকে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা হলো। এটা তোমাদের সেকেন্ড ইয়ারের ব্যাচের স্টুডেন্ট, কারণ তোমাদের 3য় তাহলে 4র্থ মাসে তাকে আমি রিমুভ করেছি কিন্তু, ঠিক আছে? তার সাথে আমার লাস্ট কথা হয়েছে কবে দেখো, 24 নভেম্বর, এবং সে বলেছে স্যার 3rd মান্থের ফিটা আমি 15 তারিখে দিব। মানে কবের 15 তারিখে? ডিসেম্বরের 15 তারিখে দিবে, তাই তো? 3rd মান্থের ফিটা। তাহলে আমাকে কি কোনোভাবে রেকর্ড ক্লাসগুলো করার কি সুযোগ দেওয়া যায় বলো? কারণ সে তো আমাকে ফি দিবে। আমি বলেছি ইয়েস অফকোর্স, আমি তাকে গুগল ক্লাসরুমের কোড দিয়েছি। তারপরে তার সাথে আমার কথা হচ্ছে কত তারিখে বলো তো? 24 নভেম্বরের পর 10 জানুয়ারি। 10 জানুয়ারি, কারণ ডিসেম্বর পার হয়ে আবার 10 জানুয়ারি চলে আসছে। তখন আমি তাকে রিমুভ করেছি যে তুমি 3য় এবং 4র্থ মাসের ফি দিয়ে তো নিশ্চিত করোনি, এই জন্য তোমাকে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা হলো। এরপর সে আমাকে গতকালকে মেসেজ দিচ্ছে, গতকাল কত 15 তারিখ, যে স্যার ব্যাচের নতুন মান্থ কি 25 তারিখ থেকে শুরু হবে বা শুরু হয়েছে, মানে জানুয়ারির 25 তারিখ থেকে কি শুরু হয়েছে নতুন মাস, তাহলে আমি যুক্ত হব, ঠিক আছে? এবং আমি তাকে স্ট্রেট ফরওয়ার্ড ওই মেসেজ দিয়ে শর্টকাট করে আমি তাকে বলে দিয়েছি যে আমি তোমাকে যুক্ত করতে পারবো না। যারা পড়া কন্টিনিউ করেনি তাদের আর যুক্ত করা হচ্ছে না, সরি, আমি বলে দিয়েছি তাকে। সে বলছে স্যার ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, আর আমি তো ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য তো মেসেজ তো দিয়েছি এই জায়গায়, যে তোমার যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, তোমার যদি ফি দিতে দেরি হয়, তা তুমি আমাকে জানাবা, বলো?
তার মানে সে চতুর্থ মাস পর্যন্ত কমপক্ষে 1.5-2 মাসের ক্লাস কিন্তু সে পেয়ে গেছে। এখন সে পঞ্চম মাসটা যুক্ত হয়নি, ষষ্ঠ মাসে সরি চতুর্থ মাস পর্যন্ত যুক্ত হয় তোমাদের সাথে, পঞ্চম মাসে সে আবার যুক্ত হবে। কথা বুঝতে পারছো? এবং পঞ্চম মাসের অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে। এখন সে যুক্ত হবে, এখন যুক্ত হলে তার সে বলবে যে স্যার আমি পঞ্চম মাসে নতুন যুক্ত হয়েছি, তাহলে ওখান থেকেও তার 50% ফি বাদ যাবে নাকি? জি স্যার। স্যার আপনার উচিত রেকর্ড ক্লাসেরও টাকা নেওয়া, সুযোগ পাচ্ছে তাই বেশি। না মানে চিন্তা করো যে কত রকমের, মানে এটা তো 2-4টা উদাহরণ দেখালাম, এরকমটা আমি তোমাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি যে আমাকে ডিল করতে হয়। এটা শুধু 2-1টা না, এরকম প্রত্যেকটা ব্যাচ থেকে প্রতিনিয়ত। আমার ফি তুমি দিতে পারো না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু চালাকি জিনিসটা আমি কিন্তু আগেই বলেছি যে চালাকি কিন্তু আমি পছন্দ করি না। আমি আমার বাবা কেন, আমার 14 গোষ্ঠীর আমি চালাকি পছন্দ করি না। সরাসরি আমি কথা বলি, আমি আমার কলিগদের সাথে গন্ডগোল করছি শুধু চালাকি করার জন্য, যে আপনি পারবেন না, আমার মতো বোকা শোকা হন। এত চালাক মানুষ আমি পছন্দ করি না। আমি একটা বোকা মানুষ, আমি বোকা মানুষ পছন্দ করি। যারা বোকা হবে, আমি বোকাকে কখনো ঠকাই না। আমি নিজের তাগিদে হলেও তাকে আমি কখনোই ঠকাবো না। কিন্তু আমার সাথে কেউ বুদ্ধিমানি করতে গেলে, বেশি অতিরিক্ত চালাকি করতে গেলে আমি তার সাথে কিন্তু সম্পর্ক নষ্ট করে দিই। ঠিক আছে? আমার বেশি বুদ্ধিমান মানুষের কোনো প্রয়োজন নেই, আমার বিশ্বস্ত এবং বোকা মানুষ দরকার। কি কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এরকম জি, স্যার। যথেষ্ট বুদ্ধিমান মানুষ আছে, শুধু আমি বোকা। আমি এখনো বুঝতে পারিনি যে আমি কবে বুদ্ধিমান হব। ঠিক আছে? স্যার মানে কেমনে স্যার 24 নভেম্বর 10 জানুয়ারি আবার গতকাল 16 15 ফেব্রুয়ারি, মানে 15 ফেব্রুয়ারি। ঠিক আছে? স্যার এতদিন স্যার সে কোথায় ছিল স্যার? ওই যে চতুর্থ মাস পর্যন্ত সে তো ফি পেয়ে গেছে, 7-8টা ক্লাস পেয়ে গেছে। এবার বুঝতে পারছি স্যার, আপনাকে মানে পরে টাকা দিব হুম। এই বলে বলে সে স্যার কোর্স নিয়ে করছে স্যার। হ্যাঁ, দিয়ে পঞ্চম মাসে যুক্ত হবে। ঠিক আছে? তো তাকে আমি আর যুক্ত করি নাই, আমার দরকার নেই তোমাকে। ঠিক আছে? তো এটা একটা কথা গেল। এবার একটু মিউট কার এটা তোমার রিপিট হচ্ছে কথা। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে একটু বলি যে আমিও কিছু বুঝি, সেটা তোমাদের একটু বলে দিই। হ্যাঁ, যে তোমরা যদি সব কিছু বলতে তাহলে আমাকে তো কিছু বুঝতে হবে নাকি? হ্যাঁ, আমি হয়তো শিক্ষক হিসাবে বা টিচার হিসেবে তোমাদেরকে অনেক কিছু ছাড় দিয়ে যাই, তাই বলে এত বোকা ভাবলে তো বিপদ হয়ে যাবে আমাকে নাকি? বলো তো, যে যাকে যে মানুষকে আমি সাহিত্য পড়াচ্ছি, এত সাহিত্যের ডিপ মিনিংগুলো বোঝাই দিচ্ছি, সে নাকি তোমার সিম্পল হিসাবটা বুঝবে না। ঠিক আছে? এত বুদ্ধিমান তোমরা হও কোথা থেকে? আচ্ছা, এটা একটা হিসাব গেল। এবার ওই যে বললাম যে হঠাৎ করে বলতো স্যার আমাকে কোডটা দেন, বা স্যার আমি ফি দিয়েছি একটু দেখেন তো। মানে সে বলতেছে স্যার আমি ফি দিয়েছি, মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে স্যার আমি ফি দিয়েছি একটু দেখেন তো। আমি বুঝবো যে তুমি কোথায় ফি দিয়েছো, কীভাবে ফি দিয়েছো, এটা আমি বুঝতে পারবো? বোঝার কোনো সম্ভাবনা আছে? না স্যার। তাহলে তোমাদের তো আমি একটা মেসেজ দিয়ে দিই, এইটা কি কখনো পড়ো না তোমরা? বলো, প্রতি মাসে এই শীটটা যখন দিই তখন এইখানে যে একটা কথা লেখা থাকে, এটা কি নলেজে পড়ে না? মানে এই মেসেজটা আমি এতগুলো লিখবো কেন? বলো, এই মেসেজটা আমার এত বড় লেখার প্রয়োজনটা কি? প্রয়োজন আছে কোনো? আমি তো এই জায়গায় বলে দিয়েছি যে তোমরা কোন ব্যাচের, কারণ তুমি একা টাকা পাঠাও না, তুমি এক ব্যাচের না। আমার এখানে বর্তমানে 4টা ব্যাচ আছে, 4টা থেকে 5টা ব্যাচ আছে, তাহলে এক একজন এক এক সময় ফি দিচ্ছে। হঠাৎ করে তুমি যদি বলো স্যার আমি ফি দিয়েছি দেখেন তো গেছেন কিনা, তাহলে তুমি কোন নাম্বার থেকে ফি দিয়েছো, তুমি কোন ব্যাচের কততম মাসের ফি দিয়েছো, এটা ক্লিয়ার থাকলে কি আমার হিসাব পেতে সুবিধা হবে না অসুবিধা হবে? বলো। সুবিধা হবে। তোমারও সুবিধা, আমারও সুবিধা, তাই না? এবং আমি তোমাকে জাস্ট আমি দেখবো তুমি কোন ব্যাচের, ও এই ব্যাচের কত মাসের ফি, 5th মান্থের ফি, নাম্বারটা কত, এই। তখন আমি মেসেজে আমার যে মেসেজ আসছে সেই মেসেজটা দেখে আমি মেসেজটা তোমাদেরকে শেয়ার করে দিই। 30 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না, তাই তো? 30 সেকেন্ড সময় লাগার কথা না। কিন্তু তুমি যদি বলো যে স্যার ফি দিয়েছি দেখেন তো গেছেন কিনা, তখন তোমাকে বলতে হচ্ছে হ্যাঁ তুমি কোন নাম্বার থেকে ফি দিয়েছো? স্যার আমি এই নাম্বার থেকে ফি দিয়েছি। আচ্ছা তুমি কোন ব্যাচের? স্যার আমি এই ব্যাচের। আচ্ছা তুমি কততম মাসের ফি দিয়েছো? তাহলে তোমার সাথে আমার কতগুলো সময় মানে ব্যয় করতে হলো বলো? নাটক হয়ে যাবে স্যার, হ্যাঁ? শর্ট নাটক। তাহলে কতগুলো সময় আমাকে ব্যয় করতে হলো? তাহলে এই সময়টা যদি আমাকে এরকম 100 জনের সাথে ব্যয় করতে, তাহলে কত মিনিট করে সময় আমার যাচ্ছে বলো? স্যার দিন ভরে সময় লাগবে। হ্যাঁ, দিন ভরে বললাম না, একদিন আমি শুধু সকাল থেকে
মানে বিকাল পর্যন্ত মেসেজই দিয়ে যাচ্ছি, একজনের সাথে আমার 5-7 মিনিট ধরে কথা বলতে হচ্ছে, ঠিক আছে? অথচ এই মেসেজগুলো আমি আগে দিয়ে দিয়েছি। অনেকে এখানে দেখো নাম্বার দেওয়া আছে, তারপর বলবে স্যার কোন নাম্বারে ফি পাঠাবো, অলরেডি সে 3 বার কিন্তু পাঠিয়েছে আগে, তার বলছে স্যার আমি কোন নাম্বারে ফি পাঠাবো। আমি বলছি তোমার তো মেসেজে বলা হয়েছে যে কোন নাম্বারে ফি দিতে, এই কথাটা আমাকে আর বলতে হলো যে মেসেজ তো আমি দিয়ে দিয়েছি। অনেকে আছো খুবই স্ট্রেট ফরওয়ার্ড সুন্দর মেসেজ দাও, ফি দিবা এইভাবে মেসেজ লিখে দিয়ে দিবা, মিটে গেল হিসাব। তোমার কত মাসের ফি, কোন ব্যাচের, একদম ক্লিয়ার প্রোফাইল এখানে থেকে গেল। তোমার ইনবক্সে ঢুকলে আমি একদম ক্লিয়ার প্রোফাইল পেয়ে যাই যে তোমার সব কিছু ঠিক আছে। এই তো হিসাব। এত আমাকে পেঁচাতে পারতে হবে কেন বলো? তাহলে নিশ্চয়ই তোমরা এই মেসেজগুলো পড়োনি বিধায় তোমরা জানো না যে কবে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে, কবে তোমাদের আগের মাস শেষ হয়ে নতুন মাস শুরু হয়েছে, এবং কবে তোমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা হবে সেটা তোমরা কিছুই জানো না। গুগল ক্লাসরুম থেকে যে রিমুভ করা হয়েছে সেটা তুমি জানোই না। হঠাৎ করে বলছো স্যার আপনি আমাকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করলেন যে, আমি তো ফি দিয়েছি। আরে বাবা, তোমাকে তো একা আমার কি দায় পড়ে গেছে যে তোমাকে গুগল ক্লাসরুম থেকে এই 200 দিনের ভিতর খুঁজে খুঁজে বার করে রিমুভ করা? বলো, আমাকে যদি এখন কাউকে রিমুভ করতে হয় এই এতজনের ভিতর থেকে বেছে বেছে রিমুভ করতে হবে না? বলো। জি জি স্যার। তাহলে তোমাকে একা রিমুভ করার আমার কি দায় পড়ে গেছে বলো তো? দেখো এত স্টুডেন্ট আছে এর ভিতরে, আমি কাকে রিমুভ করব, কেন রিমুভ করব এই জায়গা থেকে? আমি তো বললাম যে তুমি যদি আমাকে কথা দাও যে স্যার আমি ফি পরে দিব, তোমাকে 1 মাসের জন্য আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, পরে তুমি ফি দিলে দিবা, না দিলে না দিবা, আমি রিমুভ করি নাই। আর যখন আমি রিমুভ করি তখন সবাইকে একবারে রিমুভ করি, কাউকে এককভাবে আমি কাউকে রিমুভ করি না। আবার অনেকে আছো মেসেঞ্জার গ্রুপের নাম এক, এই গুগল ক্লাসরুমের নাম এক, তাহলে আমি কেমন করে মেলাবো বলো তো যে তোমার নামটা কি? কারণ এখানে ইমেলের নাম থাকে আর ওখানে তোমার দেখাচ্ছ ওখানে আছে কোরআনের আলো বা ভোরের পাখি। এখানে কি ওরকম কোরআনের আলো ভোরের পাখি বলে কেউ আছে বলো? দেখো কেউ নাই তো। কিন্তু গুগল মেসেঞ্জারে তো এই নামে আছে, বাংলা নামে অনেকে আছে। এখানে কোনো বাংলা নাম আছে দেখো তো, আছে এই জায়গায়? হ্যাঁ নাই। না। কিন্তু মেসেঞ্জার গ্রুপে ঢোকে জানি দেখো অনেকের মিটাই বাংলা না। গেছে। তাহলে তোমার মেসেঞ্জার গ্রুপের নাম এক, গুগল ক্লাসরুমের নাম এক, তাহলে তোমার মিলিয়ে টিলিয়ে তোমাকে আমি আলাদা করে রিমুভ করতে যাবো কেন? এত সময় আমার আছে কই বলো? তাহলে নিশ্চয়ই তোমাকে শুধু না সবাইকে রিমুভ করেছি, কিন্তু তুমি এতদিন ইনঅ্যাক্টিভ ছিলা। ইনঅ্যাক্টিভ থাকার কারণে তুমি বোঝোনি যে তোমাকে রিমুভ করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে। এইভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সকলকে রিমুভ করা হয়েছে। সে তুমি নতুন আজকে যুক্ত হও আর তুমি 1 মাস আগে যুক্ত হও, সবাইকে রিমুভ করা হয়েছে। কিন্তু এই মেসেজটা পড়লে পারে তুমি বুঝতে পারতা যে তোমাদের রিমুভ করার পরবর্তী কার্যক্রম কী হবে, সেটা তুমি বুঝতে পারতা। কিন্তু সেই মেসেজটা পড়ার ধৈর্য তোমাদের নাই, বা পড়লেও বা মেসেজটা সামনে আসলেও গুরুত্ব দেওয়ার মতো প্রয়োজন মনে করনি। এই জন্য এই ঝামেলাটা আমার হচ্ছে। তোমাদের তো ঝামেলা না, কারণ তোমরা তো একজন, তাই না? তোমরা একজন আমার সাথে কিন্তু আমাকে তোমাদের সবার সাথে ডিল করতে হচ্ছে। তাহলে প্রেশারটা কার উপর দিয়ে বেশি যাচ্ছে বলো? স্যার আপনার উপর আছে। তাহলে এইটুকু মেসেজ দিয়ে আমার সুবিধার জন্য এবং তোমাদের ডকুমেন্টটাকে ক্লিয়ার রাখার জন্য আমি যে মেসেজগুলো দিই, এখানে তো না বোঝার কিচ্ছু নাই। আমি বললাম যে নতুন যারা আছে তারা একটু 2-1টা ভুল করতে পারে, যারা পুরনো আছো তারাও। সে বলছে স্যার আমি ফি দিয়েছি, দেখেন তো গেছেন কিনা। অথচ আমি তার ইনবক্সে ঢুকে দেখলাম যে এর আগে সে লিখে দিয়েছে যেভাবে বলেছি, এবার আর তার গুরুত্ব নাই, এবার তার প্রয়োজন মনে হয়নি যে স্যারকে লিখে দিই এই কথাটা। মানে আমাকে আবার বলতে তুমি লিখে দিচ্ছ না কেন, মেসেঞ্জার কি পড়ো না, এই কথা বলতে হচ্ছে। ও সরি স্যার আমি ভুলে গেছি। হ্যাঁ মানে স্যার একজনের সাথে আপনার 2 মিনিট করে গেলেও আপনার 3-4 ঘন্টা এদিকেই চলে যাবে, মানে আপনি যাচ্ছে তো, বোরিং বললাম এর তো উপরে যে বোরিং হয়ে যাবেন। আমি বললাম যে যেহেতু স্টুডেন্ট সংখ্যা বেশি হয়ে গেছে একটু চাপ হবেই, কিন্তু চাপটা যাতে বেশি না হয় তা তোমাদের সাথে আমি সয়ে নেওয়ার জন্য বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তা আমি তোমাদের নোট রেডি করব না, তোমাদের ক্লাস নিব না, তোমাদের মেসেঞ্জারে চুপচাপ বুধ হয়ে বসে থাকবো? আমি তো অন্যকে দিয়ে ভরসা পাই না, ঠিক আছে? আমি অন্য কাউকে এখানে আনলে পারে দেখাচ্ছে যে হয়তো 2-4 জনকে নিয়োগ করা যায়, কিন্তু আমি অন্যকে বিশ্বাস করি না। আমি কাউকে মানুষকে আমি বিশ্বাস করি না বর্তমানে আমার যেটা অবস্থা হয়েছে, ঠিক আছে? তো মানুষকে আমি বিশ্বাস পাই না, বাঙালি তো নাই, বুঝতে পেরেছ? এই জন্য আমার কষ্ট হোক, আমি এই কাজটা নিজের হাতে করব, আমার দরকার নেই কাউকে। কে কখন কার সাথে কোন স্টুডেন্টের সাথে কী আচরণ করে বসবে, কী আসবে, আমার একটা খারাপ হবে, আমি এটা চাইবো না। আমার দরকার স্টুডেন্ট সংখ্যা কমই থাক, আমার এত দরকার নেই, আমি বাদ দিয়ে দিব। কিন্তু যারা পড়বে, যারা অ্যাক্টিভ হবে, তারা আমার 100 কেন 1000 স্টুডেন্ট এখানে ডিল করা যাবে, 5000 স্টুডেন্ট ডিল করা যাবে, যদি আমার এই মেসেজগুলোকে তোমরা পড়ে সেইভাবে হিসাব করো। কিন্তু সেটা তোমরা করতে চাচ্ছ না, ঠিক আছে? এখানে ক্লিয়ার করা আছে সব কিছু। মোটামুটি মাসের ফি দেওয়া থেকে শুরু করে পরবর্তী গুগল ক্লাসরুম মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার আগে প্রত্যেকবার আমি মেসেজ দিয়ে বলে দিই। কালকেও কি আমি মেসেজ দিয়েছি
যারা যে ফার্স্ট ইয়ারকে বা হচ্ছে থার্ড ইয়ারকে। আজকেও আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দিব, এবং আমি অলরেডি মেসেজ দিয়েছি যে আমি গুগল ক্লাসরুমে তোমাদের আর আমি ক্লাস লিঙ্ক বা হচ্ছে কোনো কিছু আমি শেয়ার করব না, বুঝতে পারছো? জি স্যার। আমি আর মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিঙ্ক, এমনকি রেকর্ড ক্লাসের লিঙ্কও আমি মেসেঞ্জার গ্রুপে শেয়ার করব না, কারণ তোমরা সেই বিশ্বস্ততা রাখোনি। আমি সুবিধা দিতে গেছি, কিন্তু সেটাকে তোমরা অনেকেই সুবিধা হিসাবে অন্যভাবে নিচ্ছ। এই জন্য আমি এতে তুমি ক্লাসে যুক্ত হতে পারলে হও, নাহলে তুমি আমার কাছে পড়োই না, তাও ভালো। কিন্তু আমি এইসব চালাক স্টুডেন্ট মানে অতি বুদ্ধিমান স্টুডেন্ট আমি রাখবো না। আমি আমার বোকা স্টুডেন্টদেরকে বেশি পছন্দ করি। এত বুদ্ধিমান স্টুডেন্ট, চালাক স্টুডেন্ট আমি পছন্দ করি না। মানুষও আমার বন্ধুও পছন্দ করি না, ঠিক আছে তো? অতিরিক্ত মাত্রায় বুদ্ধিমান, অতিমাত্রায় চালাক হলে খুব বিপদ আছে, এদের নিয়ে পারা যায় না। তো যাই হোক, কিছু কথা বললাম, আরও হয়তো কিছু কথা ছিল আমি ভুলে গেছি। হ্যাঁ ঠিক, যে কী কী বিষয়গুলো এখানে ইয়া করা লাগতো। আরেকটা হচ্ছে ক্লাসের টাইম। তোমরা যখনই গুগল ক্লাসরুমে ঢুকবা, এইখানে কি উপরে দেওয়া নেই টাইমটা? এই জায়গায় আছে না? বলো। জি স্যার। জি স্যার। এই যেখানে সুন্দর করে নামের নিচে সুন্দর করে দেওয়া আছে ক্লাস টাইম, শনিবার, সোমবার, বুধবার 6:30 থেকে 8টা পর্যন্ত। যদি কোনোভাবে টাইমটা চেঞ্জ হয়, আমি কি না বলেই কি ক্লাস নেওয়া শুরু করি? বলো। না না স্যার। স্যার, আগে মেসেজ দেন। আমি প্রত্যেকটা যে যদি 5 মিনিট আমার যুক্ত হতে দেরি হয়, তো আমি জানিয়ে দিই যে আমার 5 মিনিট দেরি হবে, বা 10 মিনিট দেরি হবে, বা 20 মিনিট দেরি হবে, বা আমি 7টায় শুরু করব, অথবা আমি আজকে ক্লাসই নিব না। অন্তত ক্লাস নেওয়ার কথাটা আমি যখনই, যদি আমার মনে হয় যে আজকে ক্লাসটা নিতে পারবো না, আমি স্টুডেন্টদেরকে অপেক্ষায় রাখবো না, আমি বলে দিই। কারণ আমি শুক্র, শনি বা অন্যান্য দিন আমি মেকআপ করে এটা নিব, কিন্তু আমি অপেক্ষায় রাখিনি মনে হয় খুব একটা। হ্যাঁ, তবে 2-1 দিন হয়ে যেতে পারে এমনটা, যে আমি হয়তো অন্য কাজে ছিলাম, একটু টেনশনে ছিলাম, এরকম 2-1 দিন ঘটতে পারে, কিন্তু আমি জেনারেলি সুস্থ মাথায় আমি কখনো অপেক্ষায় রাখিনি। তাহলে যদি আমি কোনোভাবে ক্লাসের পরিবর্তনের কথা না বলি, তাহলে ধরে নেবা যে এই টাইমে ক্লাস হবে। আমি যদি মেসেঞ্জার গ্রুপে কোনো কিছু না বলি, অনেকে তোমরা করে কি ওপেন গ্রুপে আজকে কি ক্লাস হবে এই মেসেজ দিয়ে, তাহলে এই কথা বলা মানে কি বাকিদের কনফিউজ করে ফেলা, নাকি? যে ও এই কথা বললো কেন, তার মানে কি স্যার তাহলে এই ক্লাসের বিষয় বলেছে? এইবার সবাই তো উত্তেজিত হয়ে যাবা, যে তাই তো। দেখা যাচ্ছে সে এক টেনশনে ছিল, তুমি আর এক টেনশন ঢোকাই দিলা, যে আজকে কি স্যার ক্লাস নেবে না, আজকে কি ক্লাস হবে। এই মেসেজ তুমি কোথায় পাইছো? এই কথা তুমি দিবা কেন? তোমার যদি মনে হয় যে আজকে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে কি না, তুমি মেইন গ্রুপে চেক করো, মেইন মেসেঞ্জার গ্রুপে চেক করো যে আমি কোনো কিছু বলেছি কিনা, যে আমি ক্লাস টাইম চেঞ্জ করেছি কিনা, বা আমি আজকে কোনো ক্লাস নিব কিনা, এটা তুমি চেক করো। যদি মেসেজ না থাকে, তাহলে তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নাই যে তোমার দিন ছাড়া বা এই টাইম ছাড়া অন্য সময় ক্লাস নিব। এটা কখনোই না। এমনটা হয়েছে যে না বলে আমি তোমার রাত 10টার সময় ক্লাস নিয়েছি? এমনটা হবে? না স্যার। না, স্যার। তাহলে স্যার কথা ছিল। হ্যাঁ বলো। স্যার রমজান মাসে কি স্যার আমাদের সময় কি পরিবর্তন হবে নাকি এই সময় হ্যাঁ, ক্লাস তোমাদের সময়টা পরিবর্তন হবে। যারা রাত 9টা বা তার উপরে যাদের ক্লাস আছে তাদের টাইমটা ঠিক থাকবে, কিন্তু তোমাদেরটা দিনে যাবে, সকালে। আমি টাইমটা বলে দিব কোন টাইমে হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, কারণ এই সময় তো তোমাদের ইফতারি থাকবে, নামাজ থাকবে, এই সময় তো নেওয়া যাবে না। অন্তত 1 মাস একটু ঝামেলা হয় প্রত্যেকবারই, যে একটু এলোমেলো জি হয়ে যায়, স্যার। কিন্তু এটা তোমাদের একটু মেকআপ করে নিতে হবে। কারো যদি মনে হয় যে লাইভ ক্লাস করতে পারবো না, একটু রেকর্ড ক্লাসটাও করে নিবা, কিন্তু থাকতে হবে। অনেকে আছো স্যার রমজান মাসে তো খুব ঝামেলা, আমি রমজান মাসে ক্লাস করতে পারবো না, তাহলে তোমার আমার দরকার নেই, তুমি আর কখনোই যুক্ত হয়েও না, তোমার আর যুক্ত হওয়ার দরকারই নাই। স্যার এর মানে হচ্ছে তো স্যার সে ক্লাস করে আপনার জন্য, আমরা তো স্যার ক্লাস করি আমাদের উপকারের জন্য বা আমাদের পড়ার বলছে যেন জন্য। তার আমরা- সমস্যা হবে, স্যার সে ক্লাস করতে হবে না। অর্থাৎ রমজান মাসে যদি কেউ ক্লাস করতে না চায়, তাহলে আর সে যেন পরবর্তীতে কোনো মাসে আর যুক্ত না হয়, কখনোই না। তোমাকে পড়া কন্টিনিউ করতে হবে, কন্টিনিউয়াস পড়াশোনা আমি চাই। আমার কাছে যুক্ত হয়েছে মানে আমার একটা দায়িত্ব আছে তোমাকে পড়াশোনার মধ্যে চাপিয়ে রাখা, এবং তোমাকে সেটা করতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারলে হবে না। অতএব আমি যে টাইমটা দিব সেই টাইমে তুমি যদি যুক্ত হতে না পারো, রেকর্ড ক্লাস থাকবে, তুমি দখলে রেকর্ড ক্লাস করবা, কিন্তু ওই রমজানের বা রোজার অজুহাতে তুমি ক্লাস মিস করবা, সেই রোজাও তোমার দরকার নাই, সেই ক্লাসও তোমার দরকার নাই, ঠিক আছে তো? কাজ যদি রোজা রাখার জন্য আর রোজা যদি কাজের জন্য অজুহাত হয়ে দাঁড়ায়, তাহলে সেই রোজা না করাই ভালো, নাকি বলো? স্যার আমাদের ধর্ম তো এরকম নাই যে রোজা রমজান মাসে কোনো কাজকর্ম করা যাবে না। রমজান মাস অন্যান্য মাসের মতো মাসের মতো স্বাভাবিক হবে। হ্যাঁ, রোজা তুমি রাখছো তোমার আরামের জন্য না তো, তুমি স্বাভাবিক মতো সব পরিশ্রম করবা, আর এর ভিতরে রোজাও রাখতে হবে। এখন তুমি রোজার মাসে গিয়ে তুমি রাত 11টা পর্যন্ত জেগে থাকবা, দিন 12টা পর্যন্ত ঘুমাবা, মানে তোমার ইফতারি হচ্ছে 6টা, আর তুমি সকাল থেকে 5টা পর্যন্ত ঘুমিয়ে আছো, তোমার কি রোজা হবে? আমার তো মনে হয় না এই রোজা হওয়ার কথা। না না, রোজা হবে না তো। হ্যাঁ, হবে না আমি মনে করি। আমি অন্য ধর্মের হলো আমার রোজার ব্যাপার, তোমাদের রোজার বিষয়টাকে আমি অন্যভাবে মনে করি। রোজা রাখতে হলে নিয়ত থাকতে হবে,
পরিশ্রম থাকতে হবে, স্যাক্রিফাইস থাকতে হবে। যে রোজার ভিতরে কোনো স্যাক্রিফাইস নাই, যে রোজার ভিতরে কোনো কষ্ট নাই, তাই তো, সে রোজা হবে না। এখন বাকিটা জানি না, অন্যভাবে তোমরা বুঝতে পারো, কিন্তু আমার মতে সে রোজা হবে না। অতএব ওই রোজাদারদের আমার পড়ার এখানেও দরকার নাই। ঠিক আছে? স্যার রোজার অর্থই স্যাক্রিফাইস কর। হ্যাঁ, বললামই তো, ওটা যদি তোমার না থাকতে পারে, তুমি টাইম স্যাক্রিফাইস করবা, তুমি অর্থ স্যাক্রিফাইস করবা, তুমি তোমার মানে কি খারাপ চিন্তাগুলোকে স্যাক্রিফাইস করবা, তুমি তোমার স্বার্থ স্যাক্রিফাইস করবা, সব কিছুর মাধ্যমে নিজেকে একটা পবিত্র মানুষ তৈরি করবা এই রোজার মাসে, এবং আল্লাহর বা ঈশ্বরের বা সৃষ্টিকর্তা তুমি বর বা আশীর্বাদ পাওয়ার চেষ্টা করবা। আর এই সময়তেই আমাদের বিজনেস ভালো হয়, 5 টাকার জিনিস 25 টাকা হয়, তাই তো? জি স্যার, অনলি বাংলাদেশে। স্যার তাহলে কি ধার্মিক আমরা, বুঝতে পারতেছো? এই যে রোজা আসতেছে, পেঁয়াজের দাম বাড়বে, কারণ পেঁয়াজের ইফতারি তৈরি করতে লাগবে, ছোলার দাম বাড়বে, তাই তো, চিনির দাম বাড়বে, তারপর হচ্ছে চালের দাম বাড়বে, মাংসের দাম বাড়বে। আরে বাবা, স্যাক্রিফাইস গেল তো, এ তো বিজনেস হয়ে গেল পুরো। হ্যাঁ, কৃত্রিম সংকট এগুলো। তারপর তো দোকানে এবং এরা কি, এই যে তোমাদের তাহলে ইসলাম ধর্মের রোজার সময়, এটা কি হিন্দুরা বা খ্রিস্টানরা করতেছে এই কাজগুলো? বলো, দাম বাড়িয়ে আমাদের দিচ্ছে। দেশে 90% মুসলিম, তো এরাই তো করে, এদের ভিতর তাহলে? থেকে কয়জন আর অন্য ধর্মের ব্যবসায়ী? তাহলে ভাবো, 90% মুসলিম হইলেও আপনার মনে করেন 80% ভণ্ড। হ্যাঁ, তো সেটাই বলছি, তাহলে এই দেশে ভণ্ড মানুষ বলেই তো আমার বিশ্বাস হয় না, ঠিক তো, কোনোভাবেই আমি বিশ্বাস করতে পারি না এদের, কারণ অনেক ভণ্ডের খাবারে সম্মুখীন যারা হয়েছে রং আমি। মেশায় স্যার, হ্যাঁ খাবারে রং মেশায় বিক্রি করে। হ্যাঁ, এই যে তোমার যে ইফতারি বানাবে, ইয়া বানাবে, সে রং টং মিশিয়ে লাল টাল করে কিভাবে বিক্রি করে, তা কি এগুলো কি বলো তো? হ্যাঁ, আর এখানে নিশ্চয়ই এখন শিক্ষিত মানুষের পরিমাণ বেশি, তাহলে আমার ক্লাস আমাকে রিপ্রেজেন্ট করে আমার পুরো বাংলাদেশ, তাহলে এর ভিতরে এরকম কিছু চালাক আছে, মানুষ আছে, তাই তো, কিছু ধান্দাবাজ আছে, যারা নিজের স্বার্থটাকে খুব বোঝার চেষ্টা করে এবং অন্যের ক্ষতি হয় হোক, হ্যাঁ, ধর্মের নাম ইউজ করে হোক বা অন্য নাম ইউজ করে হোক। দেখা যাচ্ছে লিখে দিচ্ছি, ইনশাল্লাহ স্যার আমি 15 তারিখে আপনাকে ফি দিয়ে দিব। এই ইনশাল্লাহ মানেটা কি জানো? বলো। আল্লাহ যদি চায় অবশ্যই। আল্লাহ যদি চান। হ্যাঁ, তাহলে আল্লাহর নামে তুমি বলেছো, দিয়ে তুমি চালাকি করতেছো। তুমি 15 তারিখে বলেছিলা যে স্যার আমি আসলে 15 তারিখেও ম্যানেজ করতে পারিনি স্যার, এই মাসে আমি দিতে পারবো না, যদি পারি স্যার পরের মাসের সাথে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। ব্যাস, হয়ে গেল, আমি তোমাকে কিছুই বলবো না। ফি নিয়ে কেউ কোনো কিছু বললে আমি নিশ্চয়ই তাকে রিমুভ করি না, বা এরকম কোনো কথা বলি না যে তুমি ফি দেওনি বলে তোমাকে আমি রিমুভ করে দিব। কিন্তু তুমি যখন আমার সাথে কমিউনিকেট করছো না, চালাকি করছো, তখন তোমাকে আমি রাখবো না। ঠিক আছে? তো দয়া করে পড়তে এসেছো সাহিত্য, এখানে আমরা অনেক গভীর বিষয় নিয়ে আলোচনা করি, তাই না? সেই সাহিত্য যদি তোমাকে একটা প্রকৃত মানুষ তৈরি করতে না পারে, চালাক মানুষ থেকে যদি একটা ভালো মানুষ তৈরি করতে না পারে, তাহলে তো সাহিত্য কেন, ধর্ম করারও তো তোমার সাজে না। সাজে বলো? বলো। আর যে দেশে রাজনৈতিক দল পরিবর্তনের সাথে সাথে মন্দির, মসজিদ, গির্জার কমিটি চেঞ্জ হয়ে যায়, সে দেশে ধর্ম হয় কি করে? বলো। মানে দল চেঞ্জ তো মন্দির, মসজিদ, গির্জার যে কমিটি হয় না, কমিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই কমিটিগুলো নিশ্চয়ই রাজনৈতিকভাবে তৈরি করা, ধর্মের উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আর একটা মন্দির, মসজিদ, গির্জা মানে কিন্তু রাজনৈতিক একটা খনি, একটা সোর্স। কারণ ওই গির্জাটাকে বা ওই মন্দিরটাকে যদি আমরা ধরতে পারি, তাহলে ওই মন্দিরের সাথে রিলেটেড ওই মানুষগুলোকে আমরা পাবো। এইভাবে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছো? রাজনীতি কিন্তু একটা বিশাল বিজনেস, আর এই বিজনেস করার জন্য মানুষ খুন করে ফেলতেছে, গুম করে ফেলতেছে, নাকি প্রকাশ্যে গুলি করে মারতেছে। এবং আমার দেশের মতো একটা দেশে, যেখানে বললামই তো, নাস্তিকের পরিমাণ নিশ্চয়ই 5%-এর বেশি হবে না, মানে প্রকাশ্য নাস্তিকের পরিমাণ, নাকি হবে? হবে স্যার, এরকম আর হবে স্যার। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই 95% কোনো না কোনো ধর্ম মানে, 95% কোনো না কোনো ধর্ম মানে। তাহলে নিশ্চয়ই ওই 5% নাস্তিকের পক্ষে 95% ধর্ম অনুসারে মানুষকে কোনোভাবেই ক্ষতি করা সম্ভব না। তার মানে আমরাই আমাদের ক্ষতি করতেছি। স্যার বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের কোনো মানে চাকরি কিংবা ব্যবসা কিছুই নাই, তাহলে এই টাকাগুলো আসে কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা রাজনীতিটা থেকে মানুষ তো আসে কোথা থেকে? পুরো একটা শক্তির উৎস হিসেবে মনে করে একটা পথকে। আচ্ছা, তো যাই হোক, আমি বেশ কিছু কথা বললাম, এগুলো আমি খুব বিরক্ত হয়ে বলেছি। এরপরও আমি ওই জন্য কিছু কথা বলে যাচ্ছি, যারা আমার এই মেসেজ অনুসারে মেসেজ দিবে না, তাদেরকে আমি মেসেজের উত্তর তো দিবই না, বরং সাথে সাথে আমি গুগল মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে দিব।
আমি কিচ্ছু বললাম তোমাকে যে আমি রিমুভ করলাম এর জন্য আমি কোনো অজুহাত দেবো না, বা আমি কিচ্ছু জাস্ট আমি তোমাকে রিমুভ করে দিব। কেউ যদি বলে স্যার আপনি আমাকে কেন গুগল ক্লাসরুম থেকে রিমুভ করেছেন, আমি আর কোনো উত্তর দিব না, তোমাকে আমি সাথে সাথে রিমুভ করে দিব। কারণ তুমি জানো না কেন, এটা তোমার দায়। তুমি কেন জানবো না যে তোমাকে গুগল ক্লাসরুম থেকে কবে রিমুভ করা হয়েছে, কীভাবে রিমুভ করা হয়েছে এবং তোমাকে পরবর্তীতে কী করতে বলা হয়েছে? তুমি জানো না কেন এটা? তুমি ফি দিয়েছো, স্যার দেখেন তো ফিটা গেছে কিনা, নাম্বার দিচ্ছ না। অনেকে দেখাচ্ছে অর্ধেক নাম্বার দিচ্ছ। অর্ধেক নাম্বার দিলে সমস্যা হয় কি, অনেক সময় মেসেজ আসে না, তখন আমাকে করতে হয় কি, অ্যাপসে যেতে হয়, অ্যাপসে গিয়ে তোমার ওই নাম্বারটা সম্পূর্ণ দিয়ে আমাকে চেক করতে হয় যে তোমার আসলে ফি এসেছে কিনা। দেখো এই যে নির্বাচনের জন্য দেখো কতগুলো, আমি তো আগে মেসেজ দিতাম, এখন অধিকাংশকে আমাকে এইভাবে স্ক্রিনশট দিতে হচ্ছে। তাহলে এই স্ক্রিনশটটা পেতে হলে কি আমাকে পুরো নাম্বার দিতে হবে না এই জায়গায়, বলো? পুরো নাম্বার ছাড়া কি আমি স্ক্রিনশটের পাবো এই জায়গায়, পাবো এটা? না স্যার, পাওয়া তাহলে যাবে না তো। তাহলে দয়া করে আমি যেভাবে বলেছি এখানে সেইভাবে পুরো নাম্বারটা দাও না। পুরো নাম্বার দিতে কি সমস্যা বলো? পুরো নাম্বার দিতে কি সমস্যা? মানে তোমার নাম্বারে আমি কি এই মানে তোমার অ্যাকাউন্টে ঢুকে টাকা সব পার করে দিব এরকম ভয়? আজকে একজন বলতেছে, আজকে তোমাদের থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ারের, স্যার আমি ফি দিয়েছি স্যার, দেখেন তো। আমি তুমি নাম্বারটা দাও, বলতে স্যার নাম্বার তো আমি আনিনি। আমি তুমি যে তাহলে ফি দিয়েছো, তাহলে আমি তোমাকে ফিটা আমি কেমন করে দেখবো যে তোমার এটা ফি? বলতে স্যার আমি কিছুক্ষণ আগেই পাঠালাম। বলতে স্যার এই 5 মিনিট আগে পাঠিয়েছি। তো 5 মিনিট আগের আমি একটা স্ক্রিনশট পাঠালাম তাকে, তাতে মোটামুটি 5 মিনিটে 15 জন ফি পাঠিয়েছে। 5 মিনিটে 15 জন ফি পাঠিয়েছে। তাহলে তার কোনটা? আমি বলছি তুমি এবার চেক করো, তোমার কোনটা তুমি চেক করো তো। বলছে স্যার আমি তো চেক করে পারতেছি না। আমি তুমি কেমন করে পারবা? কারণ তুমি তো নাম্বারই জানো না যে তুমি কোন নাম্বার থেকে ফি দিয়েছো। মানে তোমরা তোমাদের মতো করে ভাবো, আমাকে তো আমার মতো করে ভাবতে হয় যে কি সমস্যা আমি আছি। তা তোমাদের একটা কথা বললে তোমরা মনে করো যে স্যার হুদাই আমাদেরকে মানে এগুলো করতে বলেছে, এগুলো না করলেও চলে। আমি তো হুদাই বলি নাই, এগুলো প্রয়োজন আছে বলেই বলেছি, সমস্যা হয় বলেই বলেছি। আমি এইটা কেন লিখে দিই, যাতে তোমার ভিতরে কনফিউশন না হয় যে তুমি কত মাসের ফি দিচ্ছ, তুমি যেন জেনেই আমাকে দাও যে স্যার আমি 5ম মাসের ফি দিলাম। এটা যেন তুমিও জানো আমিও জানি। শুধু ফি পাঠালে হবে না, তার তুমি পরেই কনফিউজ হয়ে যাবা যে আগের মাসের জন্য আমি কত মাসের ফি পাঠিয়েছিলাম। তুমি ইনবক্সে ঢুকলে দেখতে পারো আমি তো ফিফথ মান্থের পাঠিয়েছি বা 4th মান্থের। তুমি নিজেও বুঝতে পারবা যে আমার সব মাসের ফি দেওয়া আছে কিনা। এইগুলোর জন্যই আমি যা যা করতে বলি সেইগুলো করছি, এবং প্রত্যেকটা সিস্টেমে আমাকে আসতে হয়েছে তোমাদের কাছ থেকেই, তোমাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েই কিন্তু আমি সিস্টেমগুলো তৈরি করেছি। এই যে আজকে আবার নতুন করে সিস্টেমটা চালু করলাম, এই যে আগে কিন্তু আমি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করতাম না, সবাইকে খুঁজে খুঁজে বার করে রিমুভ করতাম, কিন্তু দেখলাম যে ওটা দিয়ে কাজ হচ্ছে না। ওটা দিয়ে কাজ হচ্ছে না কেন? কারণ তোমাদেরকে রিমুভ না করলে তোমরা চুপ মেরে বসে থাকো, ঠিক আছে? তো এখন আমি যদি মেসেঞ্জার গ্রুপে তোমাদের লিঙ্ক না দিই, তাহলে তোমাদের অবশ্যই গুগল ক্লাসরুমে যুক্ত হতেই হবে। অতএব যেদিন আমি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করবো, তুমি নিশ্চয়ই তার পরের দিনে যুক্ত হবা, কোড নিবা, তারপরে তুমি যুক্ত হবা। তাছাড়া তোমার হাতে ছেড়ে দেওয়া মানে মাস পার হয়ে যাবে, তোমাকে মেসেঞ্জার গ্রুপ থেকে যতক্ষণ না আমি রিমুভ করবো ততক্ষণ তুমি চুপ মেরে থাকবা। আর যেই রিমুভ করবো অমনি মেসেজ দিবা, স্যার সরি স্যার আমি ভুলে গেছি, আমার তো মনেই নাই যে ফি দিতে হবে। অথচ আমি প্রতিনিয়ত মেসেঞ্জার দিচ্ছি মেসেঞ্জারে, তাহলে সেই মেসেজগুলো তোমার কাছে যায় না বলো তো? এই যে এত মেসেজ আমি প্রতিনিয়ত দিতে আছে, তাহলে প্রত্যেকের কাছে তো এই মেসেজের নোটিফিকেশন যায় নাকি? তাহলে তুমি ভুলে যাও কেমন করে যে তুমি ভুলে গেছো যে স্যার আমি জানতামই না যে আমি পড়ি আপনার কাছে, যে আমার কত মাস চলছে এবং কত মাস চলছে সেটাও নাকি একজন জানে না। তো এখানে কি উল্লেখ করা নাই কত মাসের কততম ক্লাস চলছে বলো এই শিটে? জি স্যার। এবং আমি তোমাদের একটা ক্লাসও কম নিয়েছি কিনা বেশি নিয়েছি কিনা তা কি তোমরা চেক করতে পারবা না মেসেঞ্জারে গেলে, মেসেঞ্জার গ্রুপে জি গেলে? স্যার, করা যায় তো। হ্যাঁ, তুমি 5 মাসের 4র্থতম ক্লাস কয় দিনে কত তারিখে নেওয়া হয়েছে, 5ম মাসের 2nd ক্লাস কত তারিখে নেওয়া হয়েছে, 3rd ক্লাস কত তারিখে নেওয়া হয়েছে, সব দেওয়া আছে। চেক করে দেখো তো যে আমি যে তোমাদের এই শিটে উপরে লিখে দিই এখানে কোনো তারিখ মিসিং আছে কিনা। আমি তো ওই চেক করেই তো তারিখগুলো বসাই। আমি প্রথমে চেক করি, ওই প্রত্যেকটা শিটে আমি আবার যাই, গিয়ে চেক করি যে আমি 10ম ক্লাস কত তারিখে হয়েছে, 9ম ক্লাস কত তারিখে হয়েছে, 8th ক্লাস কত তারিখে হয়েছে, সেইভাবে আমি এগুলো দেখি, দিয়ে দেখি যে 12টা হয়েছে, 10টা হয়েছে কিনা। 10টা হয়ে গেলে আমি তখন এখানে লিখে দিই যে 10টা হয়ে গেছে। আর এই দুটা এভাবে থাকা মানে আরও 2টা ক্লাস বাকি আছে যেটা এখনও নেওয়া হয়নি, ওটা আমি আরও 2টা ক্লাস নিয়ে আমি তোমাদের 12টা ক্লাস পুজিয়ে দিব। এখানে এই কালি থাকা মানে কি, যখন আমি নোটিশটা দিয়েছি এই 2 তারিখের ক্লাস নেওয়া হয়নি, নেওয়া হবে। তাহলে এত ক্লিয়ারভাবে একটা বিষয় দিয়েও যদি তোমাদেরকে আমার বারবার একই বিষয় বলতে হয়, ইনবক্সে গিয়ে বলতে হয়, কল দিয়ে বোঝাতে হয়, মেসেজ লিখে লিখে বোঝাতে হয়,
তাহলে তো পড়ার দরকার নেই, কারণ তুমি পড়াশোনা বুঝো না। আচ্ছা, তো যাই হোক, অনেক কথা বললাম। এখন তোমাদের যদি কোনো কথা থাকে বলো। আসলে কি তোমরা পড়তে চাও অ্যাক্টিভলি? বলো। জি স্যার, তাহলে যদি পড়তে চাও, যেভাবে মেসেজগুলো দেবো মেসেজগুলো অন্তত চেক করবা। আমি তো বলেছি এবার আমি কোনো কথা বলবো না। আমি যেভাবে মেসেজ লিখে দিতে বলেছি সেইভাবে যদি তুমি না দাও, আমি তোমার মেসেজের কোনো রিপ্লাই তো দিবই না, বরং মেসেঞ্জার গ্রুপ থেকে তোমাকে আমি রিমুভ করে দিব। ঠিক জি আছে? স্যার, সেটাই করেন। শুধু শুধু ওদের জন্যই যে আমরা যারা একটু মেসেজ টেসেজ পড়ে মেসেজ দিই স্যার, তাহলে তো আমাদেরও ক্লাস মিস চলে যায়। এজন্য ওদেরই রিমুভ করে দেবেন। না, সেটা আমি এখন থেকে করেছি, কারণ তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে ভালো আচরণ দিয়ে সম্ভব না, সব কিছু স্যার ক্লিয়ার করে আপনাকে বুঝিয়েছি। যারা ভ্যালু করতে পারবে অবশ্যই তারা আপনার গাইডলাইন ফলো করতে হ্যাঁ পারবে হ্যাঁ, স্যার। ওটাই যারা আমার মেসেজ পড়ে গুরুত্ব দিবে তারাই আমাকে ফলো করে, অতএব তাদের আমার দরকার আছে। যারা বেশি বুঝে আমাকে ফলো করার প্রয়োজন মনে করে তাদের তো আমার দরকারই নাই। অনেক গ্রুপ আছে অনলাইন, অনেক গ্রুপ আছে, তোমার একদিনেও তোমাকে কোর্স শেষ করে দেওয়ার মতো গ্রুপ আছে কিনা বলো? একদিন, জি স্যার তুমি আছে। একদিন জি স্যার, সময় পাবে একবার তোমার তো পুরো কিভাবে কোর্স শেষ ক্লাস করে নেওয়া দিবে। যায়? ঠিক আছে? অথবা এরকম গ্রুপও আছে, ফেসবুকে অনেক সময় মেসেঞ্জারে ইয়েতে আসে, তো দেখি ভিডিও টিডিও আসে, একদিনে অনার্সের কোর্স বলছে, একদিনও সময় থাকলে তুমি শুধু ভর্তি হও, কোর্স শেষ করার দায়িত্ব তার। তুমি শুধু নাকে তেল দিয়ে ঘুমাবা, ঠিক পরীক্ষার আগের রাতে গিয়ে যুক্ত হবা, দেখবা তোমার কোর্স পুরো কমপ্লিট করে দিবে তারা। তার উনি দিয়ে লিখে দিয়ে আসবে মনে হয় তাইলে। না, এরকম আমি অবাক হয়ে যাচ্ছি, এটা কীভাবে সম্ভব? আমি সারা বছরে পারি না, আর একদিনও সময় থাকলে তুমি যুক্ত হও, বাকিটা ওরা বুঝে নেবে। কীভাবে আমি বলতে পারবো না, এটা অন্তত আমার পক্ষে সম্ভব না এই কথা বলা। হ্যাঁ, স্যার আপনি সিদ্ধান্তটা এবার একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এই ছাত্র দ্বারাই দেখা যায় মানে আরো বদনাম হয় হ্যাঁ, আপনার। বদনাম হয়তো, যে এরা ঠিক- আমাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ভুলভাবে রিপ্রেজেন্ট করবে, অথবা আমার তাকে দরকার নাই। আমাকে যারা গুরুত্ব দিতে জানে, যারা পড়তে জানে, তাদেরকে আমার দরকার আছে। বাকিরা দয়া করে লিভ নিবা, আর আমি তো রিমুভ করেই দিব। ঠিক আছে? কারণ তোমাদের রিমুভ করার কথা ছিল মানে ফেব্রুয়ারির 11 তারিখে, যেহেতু নির্বাচন ছিল, এই জন্য এখনও রিমুভ করা হয় নাই। আমি মোটামুটি আগামীকালকে তোমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে দিব, যারা এই যে 100 জন এখনও যুক্ত হওনি। ঠিক আছে তো? এবং তাদেরকে আমি একবার মেসেঞ্জার গ্রুপ থেকে যুক্ত করলে তাদেরকে আমি আর রিমুভ করলে আমি আর যুক্ত করব না। তাদের ঘাড় ধরে টাকা নেওয়ার ইচ্ছা আমার নেই। তারা স্বেচ্ছায় টাকা দিয়ে যুক্ত হলে হবে, না হলে তুমি যাও। অনেক স্টুডেন্ট, আমার 50-60 জন স্টুডেন্ট হলেই আমার জন্য যথেষ্ট অ্যাক্টিভ। এত স্টুডেন্ট দিয়ে কী করবো? তাও তো তোমরা যেহেতু আছো, আমার তো আর চাপ লাগছে না, তাই তোমাদের যুক্ত করি। তারপর এসে যদি তোমাদের মনে হয় যে তোমাদের প্রয়োজন নাই, তাহলে তোমরা থেকো না। জোর করে আমি তো তোমাদের কলেজের না যে ইন কোর্সের ভয় দেখিয়ে তোমাদেরকে এখানে যুক্ত করেছি। কারো ভয় আছে আমার কাছে না পড়লে? সমস্যা আছে কারো? না স্যার। না। না স্যার। তাহলে তুমি স্বেচ্ছায় এসেছো, স্বেচ্ছায় যাবা। অনেকেই যুক্ত হয়, অনেকেই চলে যায়। এর ভিতরে যারা ভালো করার তারা ভালো করে নিবে, আর যারা কিছু আছে আজীবন তারা গ্রুপ খুঁজে বেড়াবে, এই গ্রুপ থেকে সেই গ্রুপ খুঁজে আবার ঘুরে এসে আমার কাছে আসতেছে। ঠিক আছে? মেসেঞ্জার দেখলে তো বোঝা যায় যে কি করতেছো তোমরা। বিশ্বাস করতে পারো না, ঘুরে ফিরে আবার আসো। আমি তো বলেছি, ফি এর সমস্যা থাকলে তুমি আমাকে বলো, স্যার আমি 6 মাসের ফি আপনাকে 1 বছর পরে দিব, বা স্যার আমি দিতেই পারবো না। ঠিক আছে তো? তাও আমি তোমাকে নিশ্চয়ই গ্রুপ থেকে রিমুভ করবো না, যদি কেউ তোমার আপত্তি দেখাও যে স্যার আমার খুবই সমস্যা। তবে ছেলেদের আমি আপত্তি গ্রহণ করছি না। সেকেন্ড ইয়ার থেকে আমি ছেলেদের ফি এর ব্যাপারে গ্রহণ করছি না, কারণ যে ছেলে বলে স্যার আমার টাকার সমস্যা, এই ইংলিশে পড়া সত্ত্বেও, তার দ্বারা পরিবারও চলবে না, সমাজও চলবে না। ঠিক আছে? কারণ অন্তত টিউশনি করে 5,000 টাকা ইনকাম করা সম্ভব, এখন করা যায় কিনা বলো? জি স্যার। জি স্যার। ফার্স্ট ইয়ারে না হোক, সেকেন্ড ইয়ার থেকে মিনিমাম 5,000 টাকা ইনকাম করা যায়। সেখান থেকে 500 টাকা খুব একটা বেশি না। কারণ কি, তুমি যদি অফলাইনে পড়ো কত টাকা করে নেয় বলো তো? 500 টাকা কেউ নেয় অফলাইনে? না স্যার, না স্যার। 1000 টাকার উপরে স্যার। 1000 টাকা মিনিমাম 800 টাকা নেয়, মিনিমাম 800। 1000 টাকা, 1200, যত শহর অনুসারে তো ভ্যারিয়েশন আছে। এবং আমি মনে করি আমি তোমাদের যে টেক্সট পড়াই এরকম করে কেউ পড়াবে না, খুব কমই পড়াবে কেউ। অফলাইনে তো সম্ভবই না এগুলো। টেক্সট পড়াই না স্যার। স্যার সামারি পড়াই দেয় আর একটু পড়াই দেয়, এই পড়ে শেষ। হ্যাঁ, আর যারা হচ্ছে তোমাকে 1000 টাকায় পুরো কোর্স শেষ করাই দিবে অনলাইনে বা এইগুলোতে, তাহলে বুঝে নিবা যে তারা তোমাকে জাস্ট রেজাল্ট কীভাবে করা যায় সেটুকু বুঝিয়ে দিয়ে শেষ করে দিবে। বাকিটা এবার 46তম বিসিএসে কতজনকে যেন পদায়ন দিয়েছে, মানে সুপারিশ করেছে বলো তো, বলতে পারবা? করছিলেন আপনি? হ্যাঁ, 3150 প্লাস সম্ভবত, আমি জানি না,
এতটা পোস্টের জন্য কমপক্ষে আমি তো জানি 3.5 লাখের উপরে পরীক্ষা দিয়েছে নাকি, এবং শেষ পর্যন্ত সুপারিশ পেয়েছে 1450 প্লাস। তাহলে কতটা পদ এখনো ফাঁকা আছে? কতটা বলো তো? 60% পদ এখনো কি ফাঁকা না? জি স্যার। তাহলে এখানে বুয়েট রুয়েট মেডিকেল থেকে শুরু করে এত স্টুডেন্ট পরীক্ষা দিল, 3 লাখ পরীক্ষার্থীর মধ্যে 3000 জন হলো না, মাত্র 1450 হলো। কারণটা কি? কারণ এবার কোটা নাই, কোটা প্রয়োগ হয়নি, ঠিক আছে তো? তাহলে এই যে এতগুলোর জন্য এতগুলো নিয়েছে, তাহলে কতগুলো পোস্ট ফাঁকা আছে, তার মানে মিনিমাম কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট পাওয়া যায় না। অনেকে নাকি চাকরি পায় না, চাকরির জন্য কান্নাকাটি করে, অথচ পোস্ট ফাঁকা থাকে। শুধু বিসিএস এর না, অনেক এরকম আছে যেখানে পোস্ট প্রচুর ফাঁকা থাকে, বিশেষ করে প্রাইভেট বা আধা সরকারি, তাই তো? তারপর বেসরকারি, সরকারিতেও অনেক আছে যারা মিনিমাম কোয়ালিটি সম্পন্ন না পাওয়া পর্যন্ত তারা নেয় না, যে পোস্ট ফাঁকা থাকলে আমি নিয়ে নিব তা না, ফাঁকা থাক দরকার হলে, কিন্তু এই অতি বুদ্ধিমান ছেলে মেয়ে আমার দরকার নেই, চাকরি পাচ্ছে না অথচ পোস্ট ফাঁকা আছে। তাহলে কি ধরনের কোয়ালিটি নিয়ে আমরা চলতেছি? এবং দিন দিন কোয়ালিটি আরও ডিসগ্রেস হচ্ছে, তাই তো? নামতেছে দিন দিন। হ্যাঁ, এখন তো বাংলা কোশ্চেনেরও বাংলা পাওয়া যায় নাকি? হ্যাঁ, মানে কোশ্চেন আনসারেরও বাংলা পাওয়া যায়। আগে তো টেক্সটের বাংলা পড়তো ছেলে মেয়ে, এখন কোশ্চেন আনসারেরও বাংলা পড়ে যায়। স্যার আছে স্যার, বিভিন্ন গ্রুপেই স্যার। এবং কিভাবে যে লেখে, আমরা তো খাতা দেখি, তোমরা তো দেখো না, কি লেখে, হাসবো না কাঁদবো সেটা যখন খাতা দেখি তখন বোঝা যায় যে কোথাকার সেন্টেন্স কোথায় গিয়ে লেগেছে, কোথায় গিয়ে পড়েছে। একই কথা বারবার লিখে লিখে বড় উত্তর বানিয়েছে, ঠিক আছে তো? সুন্দর করে কলম দিয়ে সাজিয়ে সাজিয়ে ডিজাইন করেছে, কিন্তু ওর ভিতরে কিচ্ছু নাই। কি শিখবি বলো? আমার ছেলে মেয়ে, অন্তত আমি মনে করি, যারা যদি কোশ্চেন আনসার নাও পড়ে যায়, শুধু টেক্সট পড়ে যাওয়ার কারণে তারা কখনো ফেল করবে না। অন্তত 40% মার্ক তারা এমনি পাবে, ঠিক আছে? যদি পড়াশোনা নাও করে যায়, কোশ্চেন আনসার যদি প্রিপারেশন না নিয়ে যায়, শুধু আমি যা পড়িয়েছি এইগুলো যদি সে ঠিক মতো পড়ে থাকে, তাও সে খারাপ রেজাল্ট করবে না, ঠিক আছে? তো এতটুকু পরিশ্রম তোমাদের জন্য করতেছি, সেই ক্ষেত্রে 500 টাকা দিয়েও যদি তোমাদের কাছে মনে হয় যে স্যার একটু বেশি নিচ্ছে, তাহলে দয়া করে যারা কম নিচ্ছে তাদের কাছে গিয়ে পড়ো, ঠিক আছে? আমার কোনো আপত্তি নাই, যে তোমরা তো আমার কলেজের না, যে বা আমার কলেজের হলেও আমি তো এরকম কাউকে ভয় টয় দেখিয়ে আমার বাড়িতে নিয়ে আসিনি, ইন কোর্সের ভয় দেখিয়ে, ভাইভার ভয় দেখিয়ে, হ্যাঁ, যেটা অনেক স্যারে করে থাকে, যার ভুক্তভোগী আমি নিজেও, আমার অনেক স্টুডেন্ট। তো তাদের মতো আমি যেহেতু করছি না, তাহলে তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। অতএব তুমি গ্রুপ থেকে রিভিউ দিলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, তোমাকে আমি চিনবো না, জানবো না। অনেকের তো আমি চেহারায় জানি না, যে হচ্ছে কোরআনের আলো, বা হচ্ছে তোমার ওই কি ভোরের আলো, বা হচ্ছে আমাবস্যার চাঁদ, এরকম নামে যারা আছো তাদেরকে আমি আদৌ চিনি? সে কোন কলেজে, তার নাম কি, তার চেহারা কেমন, তার রোল নম্বর কি, আমি চিনবো বলো? এগুলো আমার জানারও তো প্রয়োজন নাই। তুমি টাকা দিয়েছো, তুমি যুক্ত হয়েছো, তুমি ক্লাস করবা, ক্লাস অনুসারে কোয়ালিটি নিয়ে যাবা, মেটে গেল। তুমি কে, তোমার চেহারা কেমন, তোমার বাপ কি করে, তোমার টাকা পয়সা আছে কি নাই, তুমি গরিব না, বই নাই কি, খাতা নাই, এসব আমার জানার তো কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তোমরা বিশ্বাস করে যুক্ত হয়েছো, আমি মনে করি যে তোমরা সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পেরেছি, বা তোমরাও রাখতেছো। এবং বিশেষ করে আমি বেশ ভালো লাগে যখন তোমরা দেখি যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিভিন্ন কমেন্টে ইউটিউব ক্যান লার্ন ইংলিশের নাম লেখো, ঠিক আছে? তখন মনে হয় যে না, অন্তত তোমাদের মনে হচ্ছে যে কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, তোমরা হয়তো ওখানে লিখছো যে আমার নাম হচ্ছে ইয়ে হচ্ছে, তা না, কিন্তু তোমাদের যে লেখার যে একটা সাহস এসেছে যে এইটা রিকমেন্ড করলে করা যায়, এটার জন্য আমি খুশি যে তোমাদের অন্তত একটা জায়গা আমি করে নিতে পেরেছি তোমাদের মধ্যে। হ্যাঁ, এতে হয়তো 1000, 5000, 10,000 স্টুডেন্ট না, 200-300 স্টুডেন্ট, 200-400 স্টুডেন্ট, 200 বা 50, যে কয়জনই পারি তাতে আমি সন্তুষ্ট, আমার বেশি কিছুর দরকার নেই, ঠিক আছে? আমি পড়াতে শুরু করেছিলাম জাস্ট রাগ করেই, অনলাইনে পড়ানো শুরু করি নাই, জাস্ট ইউটিউবে ভিডিও দিতাম, কারণ আমাকে তো আমার কোয়ালিটি ধরে রাখতে হবে, সেই হিসাবে আমি পড়ানো শুরু করি। কারণ আমার কলেজে যে অবস্থা ছিল, স্টুডেন্টরা ক্লাসে আসতো না, সাথে সাথে একজন টিচার ছিলেন যে স্টুডেন্টদেরকে ধরে ওই ক্লাসের বাইরে নিজের বাড়িতে নিয়ে যেতেন, ঠিক আছে? এমনকি কোনো স্টুডেন্ট যদি আমার সাথে কথা বলতো তো তাকেও বকাঝকা করতো, মারতো, এমনও হয়েছিল, বুঝতে পেরেছো? যে শুধু আমার সাথে কথা বলার জন্য গিয়ে মারছে, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে, এই ওই স্যারের সাথে কথা বলবি কে, মানে এত ভয় ছিল আমাকে নিয়ে। হ্যাঁ, ভয় পাওয়ার কারণটা কি? আমি কি হিংস্র বলো? কি সমস্যা তার ছিল, ওই স্যারের কি সমস্যা ছিল বলো তো? আমাকে নিয়ে ভয় পাওয়ার কারণ জেলাসি। না, জেলাসি না,
তার প্রাইভেট হারিয়ে যায় যদি, বুঝো না? জি জি স্যার, জি এরকম আছে স্যার, স্যার। বুঝতে পারছি। আর আপনার পারফরমেন্স ভালো ছিল সেজন্য আপনাকে বেশি ভয় হ্যাঁ, পেয়েছে। বেশি ভয় পেয়েছে। ঠিক আছে, তো বললাম স্টুডেন্টদেরকে নিয়ে মারছে। আমাকে স্টুডেন্টরা দেখলে ভয় পাইতো, আমার সাথে কথা বলতে ভয় পাইতো। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এমন করো কেন? বলছে স্যার এরকম আর কি অবস্থা। আমি বলছি ঠিক আছে তাহলে যাও, তুমি তোমাদের মনে করার দরকারই নাই যে আমি তোমাদের টিচার, এড়াই যায়। কারণ আমার ভাইবার একজন স্টুডেন্টকে, সে হচ্ছে ওই ব্যাচের সবচেয়ে ভালো স্টুডেন্ট, শুধু আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল এই কারণে তাকে ভাইভাতে সবচেয়ে কম নাম্বার দেওয়া হয়। এবং মানে ইয়াতে মাস্টার্সের যে থাকে টার্ম পেপার থাকে, ওখানে তাকে সবচেয়ে কম নাম্বার দিয়েছে। এবং ভাইভাতে ওই স্যারই তাকে প্রশ্ন করেছিল। পরে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি এমনটা করলেন কেন, বলছে কই আমি তো তাকে প্রশ্ন করিনি, আমি তো ছিলামই না তার 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 সময়। বুঝতে পেরেছ? তাহলে একজন টিচার, হ্যাঁ রে বাবা সি, একজন শিক্ষক, সে একজন স্টুডেন্টের এমন ক্ষতি করতে পারে কেমন করে, শুধুমাত্র তার এই স্বার্থ উদ্ধারের জন্য? বলো। তো এই জন্য অতিরিক্ত চালাক, অতিরিক্ত বুদ্ধিমান আমি পছন্দ করি না। একটু বোকাশোকা হওয়া আমি খুব পছন্দ করব, নিজেরটা স্যার নিজে বুঝে এরকম নিবা। অনেক টিচার আছে স্যার। হ্যাঁ, স্যার আমি যেরকম আমার এই হাই স্কুলে থাকা অবস্থায় স্যার সায়েন্সে ছিলাম, ওইখানে এই উচ্চতর গণিত একজন স্যার কাছে পড়েছিলাম না, হুম সে স্যার আমি একটা সমান চিহ্ন দেই নাই, যার কারণে 4 কেটে দিছে স্যার আমার, মানে জেলাসি করে, হুম হুম মানে আমার কাছে পড়বা না কেন তুমি। না, এগুলো এগুলো শিক্ষক হওয়ার মানে কি বলবো, শিক্ষক পেশাটাকে এরা কলুষিত করে ফেলেছে। হ্যাঁ, সব আমাদের স্যার আমাকেও প্র্যাকটিক্যালে নাম্বার দেয় নাই 9-10 সায়েন্সে ছিলাম, ওনার কাছে প্রাইভেট পড়ে নাই তাই। না, এরকম তো ছিল। একবার আমরা হাই স্কুলে থাকতে এক স্যারের কাছে ইংরেজি পড়তে যেতাম, শুধু 1 মাস পড়েছিলাম যাতে আমাদের ফেল না করাই। বুঝতে পেরেছ? উনি পারতেন না কিছু, কিন্তু ওনার কাছে না পড়লে উনি ফেল করে দিতেন টেস্টে। তা সেই জন্য আমরা যুক্তি করলাম যে আমরা 10-15 জন মিলে অন্তত 2 মাস আমরা টেস্টের আগে তার কাছে পড়ব। বুঝতে পেরেছ? তাহলে ওই যে টিচার সম্পর্কে আমাদের আইডিয়া, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কি উনি আমাদের কাছে ভালো কোনো সম্মান বা এরকম কিছু ইমেজ তার আমাদের সামনে আসবে? বলো তো। না স্যার, তাহলে এই যে হাজার হাজার স্টুডেন্ট যারা বার হয়েছে এবং তিনি ততদিন পর্যন্ত শিক্ষক ছিলেন, তাহলে সেই স্টুডেন্টরা ওই টিচারের নাম আসলে কি মনে করবে? বলো, কেমন মনে করবে? স্যার নাক ছিটকানো আসবে তার প্রতি। না, শিক্ষা একটা অভিশাপ, অভিশাপ আসবে না? বলো, তার ছেলে মেয়ে কিন্তু কেউ মানুষ হয়নি, এটা খেয়াল রাখো। তার ছেলে মেয়ে কিন্তু একটা মানুষ হয়নি। রিভেঞ্জ অফ নেচার। হ্যাঁ, এটা একদম, আমি বললাম তো আমার হাই স্কুল প্রাইমারি স্কুলে অনেক টিচার দেখেছি, তাদের আচরণ দেখেছি, তাদের অবস্থান দেখেছি। দেখার পর আমি এইটুকু বিবেচনা করছি, আমি তো মাঝে মাঝে বলি যে আমি এই যে তোমাদেরকে পড়াচ্ছি, হয়তো কিছু টাকা আসতেছে, আমার শুধু লাগে এখান দিয়ে কোনো অভিশাপ আসতেছে না তো। আমি কিছুদিন আগেও বলছিলাম যে তোমাদের উপর যখন রেগে গেছিলাম যে আমি পড়ানো বাদ দিয়ে দিব, আমি তোমাদের ম্যানা করলাম যে পড়াতে ভালো লাগছে না আমার, কেমন জানি আমার খুবই বিরক্তি লাগতেছে। এতে মনে হচ্ছে কিন্তু অভিশাপ ঢুকে পড়ে কিনা বাসার ভিতর। এবং আমার হাত দিয়ে যদি কোনো 20-25 হাজার টাকা হারিয়ে যায় বা কেউ যদি মেরে নেয়, আমার কিন্তু দুঃখ হয় না। আমার শুধু তখন মনে হয় সৃষ্টিকর্তা মনে হয় এই টাকাগুলো মানে অভিশাপের মাধ্যমে আসছিল, ওটা আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে 20গুলোকে। ঠিক আছে, আমি দুঃখ করি না মোটেও। তো এই জন্য যদি তোমাদের পড়াতে পারি বলে মনে হয়, তোমাদের কাছে মনে হয় যে আমি খারাপ কিছু করছেন, তাহলে আমার সাথে তোমরা থেকো। কিন্তু ওই টাকা পয়সার নাখোশ অবস্থা, মন খারাপ অবস্থা, এগুলো নিয়ে দয়া করে আমার সাথে থাকবা না। আমি চাই না তোমার অভিশাপের টাকা আমার কাছে আসুক। তোমার ঠকবাজের বিষয়টা আমার কাছে, আমি তোমার সাথে ঠকবাজি হিসাবটা করি, সেটা যেন না আসে। হ্যাঁ, আচ্ছা, অনেক কিছুই আছে যেটা আমিও মাঝে মাঝে মিস করতেছি ইদানিং, এই জন্য আমার আরও বেশি খারাপ লাগতেছে। মানে একটু পারিবারিক ব্যস্ততা একটু মানে বেশি হয়ে যাওয়ার কারণে এই 2-3 মাস আমি যে তোমাদের সাথে একটু মানে কি বলবো, পড়ানোটা ভালো মতো হয়নি, এটা আমার খুবই খারাপ লাগতেছে। এবং আমিও কিছু কিছু জিনিস করতে পারছি না, হয়তো দেখাচ্ছে আমি। হ্যাঁ, স্যার তাও তো আপনি স্যার 1.5 ঘন্টা ক্লাস নেন আমাদের স্যার, সেটা আমি চেষ্টা করি। বললাম তো যে তোমাদের ফ্রি ক্লাস দেওয়া, এগুলো দেওয়ার মাধ্যমে আমি বুঝি যে অন্তত আমি তোমাদের বেশি দিব, যেন তোমাদের কাছে আমি যেন কম না দিই। তো তোমাদের টাকার থেকে যেন তোমাদের কাছ থেকে আমি টাকা বেশি নিচ্ছি, অত সার্ভিস যাতে কম হয় এমনটা তো না হয়। আমার পরিশ্রম হোক, কারণ পরিশ্রম করলেই আমার হ্যাঁ, টাকাটা স্যার। হয়তো পিউরিফাইড হবে খুব একটু। ভালো আর এত টাইম দেন, মাঝে মাঝে আপনার আমি হক আপনি পরিপূর্ণ আদায় করতেছেন না। মানে কি করি। না, শিক্ষকতা পেশাটা একটা অন্য ধরনের পেশা, বুঝেছো? এখানে তুমি আমার সাথে যখন থাকবা তখন তোমার যেন শুধু পড়ার বিষয়টা না, তোমার সিস্টেমটা, মানুষের প্রতি কথা বলার স্ট্রেট ফরওয়ার্ডনেসটা যেন শিখে যাও তুমি। আমি তোমার সাথে যে রাগারাগি করি, এর মাধ্যম দিয়েও তোমাদের কিন্তু এক ধরনের ডেভেলপমেন্ট হয়। বুঝতে পেরেছো? এক ধরনের গোছানো ভাব আসে, একটা সিস্টেমের মধ্যে তোমরা পড়ে যাবে, এটা আমার করা লাগে।
এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত উদ্দেশ্যেই না, তোমাদের উদ্দেশ্যেও। কারণ আমি যদি কাউকে চালাকি করতে দিই, যদি আমি কাউকে চিটিং করতে দিই, তাহলে সেটা কার দায় বলো তো? শুধু কি যে চিটিং করলো তার দায়, নাকি আমারও দায় আছে ওই জায়গাতে? আপনারও দায় থাকতেছে স্যার। আমারও তো দায় আছে। তাহলে শয়তানের দোষ দিলে তো সবসময় হবে না। আমি শয়তানকে কেন অ্যাক্সেসটা দিলাম? অ্যাডাম ইভকে তো শয়তান ইয়া করলো, লোভ দেখালো। তাতে কি সৃষ্টিকর্তাকে ক্ষমা করেছিল ওদেরকে? বলো। না, শয়তানের দোষ যখন দিল, সৃষ্টিকর্তা ক্ষমা করেনি তাদেরকে, কিন্তু এডেন গার্ডেন থেকে ফের বের করে দিয়েছে। তারা তো বলছে যে আমি, তখন অ্যাডাম বলতেছে আমাকে ইভ বলেছে, ইভ বলতেছে আমাকে শয়তান বলেছে। তাহলে তিনি তো বলতে পারতেন আচ্ছা ঠিক আছে, শয়তান তোমাদের অভিশাপ চালাকি করাইছে, তোমাদের আমি ক্ষমা করে দিলাম। তিনি কিন্তু করেননি। কারণ তোমাদের আমি এত করে শিক্ষা দিলাম, বোঝালাম, তারপরে তোমরা যদি শয়তানকে তোমাদের ভিতরে ঢোকার অ্যাক্সেস দাও, তাহলে তোমাদেরও দায় আছে এখানে। তুমি না চাইলে শয়তান তোমার কাছে আসতো না। ঠিক আছে? হ্যাঁ। তো এই জন্য আমি শক্ত হচ্ছি যাতে তোমরাও কিছু অপরাধ করতে না পারো, আমার সাথে অন্তত। ঠিক আছে? তো এই জন্য আমারও দায় আছে, সেই দায়গুলো আমাকে এড়ানোর জন্য আমাকে কঠিন হতে হয়। শুধুমাত্র অন্যের কাছে চালাকি করে অন্যের নাম দোষ দিয়ে কিন্তু আমি রক্ষা পাবো না। হ্যাঁ, তো এগুলো একটু খেয়াল রেখো। আমরা শুধু পড়ছি না এই জায়গায়, আমাদের পড়া আমার পড়ানোর সাথে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে আমি শুধুমাত্র পরীক্ষার জন্য পড়াই না, আমি আমার স্টুডেন্টরা যেন একটা সাহিত্যটাকে বুঝতে পারে এবং পুরো যেন সাহিত্যের ভিতরে প্রবেশ করতে পারে, এইটুকু। এবং টেক্সট পড়া যে কঠিন কিছু না, এটা যে খুবই সহজ একটা বিষয়, তুমি আমার সাথে থাকলে এটা অভ্যস্ত হয়ে যাবা, তোমার ভালো লাগবে না অল্প কিছু পড়তে। ঠিক আছে? এই প্র্যাকটিসটা অন্তত আমি করে দিতে চাই তোমাদেরকে। সবাই হয়তো এটা গ্রহণ করো না, তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা, কিন্তু আমার সাথে থাকলে তুমি জানো এই বোধটা পাও। হ্যাঁ, জি স্যার, ফার্স্ট ইয়ারে থাকতে অনেক বেশি বেশি লাগতো পড়া, মনে হইতো অনেক বড় বড় টেক্সট বা যে কোশ্চেন আনসার দেন এগুলো অনেক বড় বড়, কিন্তু এখন অনেকটা ওইরকম মনে হয় না। হ্যাঁ, প্রত্যেকটা ইয়ার যাবে আর তুমি বুঝতে পারবে যে তুমি অনেক কিছু ডেভেলপ করতেছো। ওই যে ওয়ার্ড কঠিন লাগবে, লাগবে, তুমি পড়তে থাকো, দেখো একসময় সহজ হয়ে যাবে। অতএব তোমার যে ডেভেলপমেন্টটা হবে সেটা অন্যদের থেকে আলাদা। ঠিক আছে? অন্যদের থেকে আলাদা হবে, এটাই আমি চাই। আর এর জন্য তোমাকে আমার মতো পরিশ্রম করতে হবে। আমি যেমন 1.5 ঘন্টা ক্লাসে থাকি, তোমাকেও 1.5 ঘন্টা ক্লাসে থাকতে হবে। তো তুমি 10 মিনিট যুক্ত হয়ে 15 মিনিটের সময় তুমি চলে যাচ্ছ, তাহলে তো হবে না। আমি পরিশ্রম করতে পারছি তোমার জন্য, অথচ তুমি তোমার জন্য পরিশ্রমটা করতে পারছো না, তাহলে কেমন করে হবে বলো? এখন বলতে পারো স্যার আপনাকে আমি টাকা দিয়েছি, আপনি তো কাজ করবেনই। সবাই তো টাকার জন্য কাজ করে না, ফাঁকি দেয় দেয় না বলো? ফাঁকি তো দেয়। টাকা দিলেও কিন্তু তুমি সঠিকটা পাবা না। আমি নিজেও দেখেছি যে আমি টাকা দিয়েছি, আমি এমনও বলেছি। দেখো একদিন হয়েছিল কি, আমি তোমাদের গল্পটা বলেছি কিনা, আমি এক মাংস কিনতে গেছি বাজারে। তো ওদের আমি বললাম যে দেখেন আমি যেহেতু চর্বি টর্বি নেই না, আপনাকে আমি আপনার যা দাম তার থেকে আমি আরও 50 টাকা বেশি দেবো, কেজি প্রতি 50 টাকা বেশি দেবো, আপনি দয়া করে চর্বি দিবেন না, আর হাড় তো যেটুকু মাংসের সাথে থাকা সেগুলো থাকবেন, চালাহি করবেন না। আমি কিন্তু আর চেক করিনি, সে টাকা চেয়েছে, আমি টাকা দিয়ে দিয়েছি। বাড়িতে এনে যখন দিলাম, তাতে হাড় মাংস বাছাই করে দেখা গেল 2 কেজি মাংসের ভিতরে প্রায় 3 পোয়া হচ্ছে শুধু হাড়, শুধু আলাদা আলাদা হাড়। বুঝতে পেরেছ? এই যে কিছুদিন আগের ঘটনা। তো আমার খুব রাগ হলো। তো আমি আবার ওই লোকের কাছে গেলাম। আমি বলছি ভাই, এই মাংসগুলোকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি টাকা দেওয়া লাগবে না, আমার টাকা ফেরত দেওয়া লাগবে না, আপনি বাসায় গিয়ে খেয়েন। আপনাকে আমি দিয়ে গেলাম, আপনি বাসায় গিয়ে মাংসগুলো রান্না করে আপনার পরিবারের লোকের সাথে খাবেন। বুঝতে পেরেছ? স্যার পরে কি হলো স্যার? পরে তো সে চোখের দিকে তাকাতে পারে না। ঠিক আছে? তাকাতে পারে না। আমি যে ভাই আপনাকে আমি বলে গেলাম, আপনাকে আমি বললাম যে আপনার সাথে আমি দাম দর করবো না, দরকার আপনি 50 টাকা করে আমার কাছে বেশি রাখেন কেজি প্রতি, আরও বেশি রাখলে আরও বেশি রাখেন, আপনার আমার গেস্ট আসছে। আমি মাছ মাংস খুব একটা পছন্দ, মানে মাংস খুব একটা খাই না, আমি মাছ বা সবজিগুলো বেশি খাই, তারপরে গেস্ট আসলে আমি নিয়ে আসি, এই জন্য ওগুলোর প্রতি আমি কোনো করি না। তো পরে বলছে সরি ভাই। আমি বলছি সরির তো কিছু নাই, আপনি তো জানেন না যে আমি বাসায় গিয়ে খুলবো এই প্যাকেটটা। আমি কি বাসায় খুলতাম না প্যাকেটটা বলো? এবং আজকে কি আমি প্রথম বাজার করতে এসেছি এই জায়গায় বলো? আমি আগেও এসেছি এবং ভবিষ্যতেও আসবো। এটা তো একদিনে আপনার সাথে বিজনেস না। আমি তো এখানকার উড়ন্ত মানুষ না যে আজকে আমি এখান থেকে কিনে নিয়ে চলে গেলাম ঢাকাতে, আপনার সাথে আমার দেখা হবে না। হ্যাঁ, পরে সে মেপে দেখলো, আমি মাপি নাই, মেপে দেখলো কি 3 পোয়া মতো শুধু হাড়, মানে মাংস নেওয়ার সাথে। আমি বললাম দেখেন তো, মাংস থাকলে তাও তো মেনে নেওয়া যায় যে হাড়ের সাথে মাংস আছে, ওটা হয়ই, কিন্তু শুধু টকটকে কটকটে শুধু হাড়। ঠিক আছে? কি বলবো বলো? ওই জন্য বললাম যে টাকা দিলেও যে তুমি ভালো জিনিস পাবা
এই বাঙালিদের আশা করা, তুমি আশা করো না, বিশ্বাস করতে পারছি না আমি আর। সবকিছু জাল স্যার, সবকিছু আরে জাল। বাবা, জালে জাল, এরা মানুষটাই জাল। আসলে মানুষ হাঁটে না, শয়তান হাঁটে, আমি মাঝে মাঝে সেটাই ভাবি, যেগুলোকে মানুষ হাঁটতেছে না শয়তান হাঁটতেছে। তুমি রাস্তা দিয়ে যাবা, বাংলাদেশের রাস্তায় বার হলে পারে তুমি বাড়িতে সুস্থ মাথা নিয়ে বার হবা না, মানে ঘরে আসবা না, মাথায় একটা গরম মাথা নিয়ে হবে, কারণ রাস্তায় তোমার হইচই, অপরিষ্কার ভাব, গন্ধ, জ্যামের ঠেলাঠেলি করা। সেদিন এক জায়গায় প্রায় আধা ঘন্টা জ্যামে পড়ে থাকলাম, তাও শুধু শুধু বসে বসে আমি গালে হাত দিয়ে দেখলাম, শুধু ভাবলাম এই জাতিকে কি করে চালানো সম্ভব। আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব এমনি এমনি দিলেও তো আমি এ দেশের প্রধানমন্ত্রী হব না, হ্যাঁ বলো। আর স্যার সবাই আগে আগে যেতে হ্যাঁ, চায়, মানে মানে দেখলাম সবাই যে আগে থাকতে চায়। তাড়াহুড়ো করতে গিয়ে আধা ঘন্টা দাঁড়ায় থাকলো, তারপরও তার তাড়াহুড়ো যাচ্ছে না। অথচ সবাই যদি এক লাইনে যেত এতক্ষণ হয়তো বা চলে যেত, কিন্তু তা করবে না তারা। ঠেলতে ঠেলতে ঢুকে এমন আটকাইলো, ওই জায়গায় স্থির আধা ঘন্টা, একজন লোক এসে ওইটা ডিল না করা পর্যন্ত কোনোভাবেই ওটাকে ছড়ানো গেল না। স্যার বাংলাদেশে শয়তান চাপে থাকে। হ্যাঁ, মানে আমি ভাবলাম যে এই জাতিকে পরিচালনা করা তো খুবই কঠিন। আমাকে বললাম, নিজের স্বেচ্ছায় যদি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব আমাকে দিয়ে দেয়, আমি ভাই নিতে পারবো না। আমি তো বলেছি আগে প্রিন্সিপাল স্যারকে, আগের কলেজে, স্যার আমি যা দেখতেছি যে বিসিএস ক্যাডারের মতো শিক্ষিত মানুষটাও যদি নিয়ম না মানে, তাহলে আপনি কীভাবে কলেজ চালাবেন? অতএব আমি জীবনও অধ্যক্ষের দায়িত্ব নেব না, আমি তার আগে রিটায়ার্ড হয়ে যাব। কারণ এ দেশের মানুষকে শিক্ষিত অশিক্ষিত কাউকে চালানো যায় না। শিক্ষিত মানুষ যাদের কোনো দায় নেই, মানে আমাদের সিগনেচারও লাগে না, কিন্তু অ্যাটেন্ডেন্স নাই। অন্যান্য অফিসে যেমন অ্যাটেন্ডেন্স আছে, বিসিএস ক্যাডারদের কোনো অ্যাটেন্ডেন্স থাকে না। তাহলে কতটুকু বিশ্বাস সরকার আমাদের প্রতি করতেছে, সরকার মানে জনগণ। তাহলে সেই জায়গাটাকেও আমরা সুবিধা মতো ব্যবহার করতেছি। কেউ 11টার সময় আসতেছে, কেউ 12টার সময় আসতেছে, ক্লাস নিচ্ছে না, চলে যাচ্ছে, কে কার দায় ঠিক নাই। তাহলে তুমি শিক্ষিত মানুষগুলোকেও যদি তুমি ডিল করতে না পারো, তাহলে অশিক্ষিত মানুষ তো পারা মুশকিল। এদেশে তুমি চলবা কেমন করে বলো, বা চালাবা কেমন করে? অতএব যারা মারতে ধরতে পারে তারা দেশ চালাতে আসবে, কারণ তারা বুঝবে ওই লোকজন মারামারি করুক আর আমি পাশে থেকে টেনে টুনে ব্যাংকে ট্যাঙ্কে জমাই ফেলি নাকি। এরা আসবে তোমার দায়িত্ব নিয়ে, তোমার দেশ পরিচালনার জন্য। দেশকে টাইট করার জন্য কেউ আসবে না, বুঝতে পেরেছ? তুমি সে ভাবলে মাথা গরম হয়ে যাবে দেশের জন্য, তুমি কোনো দিক বিদিক পাবা না, সব শেষ। আমরা কি এখনো দেশের জন্য আশাবাদী যে আগামী 50 বছরে আমরা ভালো দেশ পাবো? আশাবাদী হতে পারছি? স্যার আমি তো স্যার আশাবাদী না, আমার মনে হয় না স্যার। হ্যাঁ, শুধু 50 বছর কেন, আমি 1000 বছরেও বাঙালিদের নিয়ে আশাবাদী না। জি স্যার, এরা যে দেশে যায় সেই দেশে রকম করে স্যার। কোনোভাবে আশাবাদী না, ঠিক আছে? এত অপরিষ্কার একটা জাতি, মেন্টালিটি যাদের অপরিষ্কার, আশেপাশের পরিবেশ তো অপরিষ্কার হবেই, তাদের মনের মধ্যেই তো অপরিষ্কার ভাব আছে। চিন্তা ভাবনা পরিষ্কার না হলে আশেপাশের প্র্যাকটিক্যাল পরিবেশ কিভাবে পরিষ্কার হবে বলো? নির্বাচনে কি আপনি ভোট দিতে পেরেছিলেন এই নির্বাচনে? না, আমি তো যেতে পারিনি, আমি তো এলাকায় ছিলাম না, আমি তো বগুড়াতে আছি, বিধায় ভোটটা দেওয়া হয়নি, যেহেতু আমার যাওয়ার সুযোগ হয়নি। আর আমি পোস্টাল ভোটও আবেদন করি নাই, কারণ ওটা ডিসেম্বরের 25 তারিখ মতো ছিল। আমি ভেবেছিলাম সরাসরি যেতে পারবো, কিন্তু যেতে পারি নাই সমস্যার জন্য, এই জন্য ভোটটা দেওয়া হয়নি। স্যার অনেকেই ভোট দেওয়ার জন্য গেছে, যে তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি। আর বাংলাদেশের একটা কমন চিত্র, মানুষ যাদের ভোট হয় না তারাও ভোট। হ্যাঁ, এটা একটা কমন চিত্র, এটা হ্যাঁ আমাদের এখানে এটা হয়তো বা কেউ স্বীকার করবে, কেউ করবে না। এখন বাঙালিদের চোখের সামনে কিছু ঘটে গেলেও তারা প্রকাশ্যে অস্বীকার করে যাবে, যার স্বার্থে লাগবে। ঠিক আছে, আর কোনো কিছু ঘটেনি সে প্রচার করবে তার স্বার্থের জন্য, মানে ঘটেনি কিন্তু প্রচার করতেছে সেটাও তার স্বার্থের জন্য, আবার ঘটে গেছে কিন্তু অস্বীকার করতেছে সেটাও তার স্বার্থের জন্য। অতএব এই দেশের মানুষ কখনো সত্য কথা বলে না, ঠিক আছে? তো অধিকাংশই সত্য কথা বলে না, তারা নিজের স্বার্থে সত্য এবং মিথ্যার মিলিয়ে কথা বলে, যেটা আমরা ফ্রান্সিস বেকনে পড়বো 3rd ইয়ারে গিয়ে। তো ঠিক আছে, আজকে সরি যে আমি তোমাদের ক্লাসটা আজকে মাটি করলাম। তাহলে যদি তোমাদের মনে হয় যে তোমরা সুষ্ঠুভাবে আমার সাথে ক্লাস করতে পারবা, তাহলে আগামী ক্লাস থেকে আমরা রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যান শুরু করব। আর আজকের ক্লাসটা আপাতত ক্লাস হিসাবে কাউন্ট করলাম না, ঠিক আছে? এটা ওই হিসাবে থাকলো। তো সবাই ভালো থাকো। যদি কোনো কিছু খারাপ বলে থাকি স্যার তো আমাদের নিজ গুণে ওটাকে এড়িয়ে যাবা, খারাপভাবে নিবা না। হ্যাঁ, আর ক্লাসগুলো নিয়মিত করতে থাকো, নিজের দায় সহ আমাকেও একটু দায় দিয়ে বাঁচাও। হ্যাঁ, ওকে, হ্যাঁ বলো। স্যার আমাদের আগামী ক্লাস বুধবার, আর বুধবারে সম্ভবত বিশেষভাবে প্রথম তারাফি নামাজ হওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা শুক্রবারে সকালে
যদি সম্ভব হয়, যেহেতু শুক্রবারে রাতে তোমাদের আবার বড় নামাজ থাকে নাকি। তো এই জন্য চেষ্টা করব সকালের দিকে নিতে, হ্যাঁ। আর যদি রমজানের ছুটি হয়ে যায়, কালকে মনে হয় কালকে থেকে ছুটি, মানে কালকের পর থেকে ছুটি, তাহলে আমরা টাইমটাকে আমি আজকে অথবা কালকে রাতের মধ্যে বলে দিব কখন ক্লাস নিব, মনে থাকবে। স্যার একটু আর্লি বললে ভালো হতো। হ্যাঁ, আমি কালকে মধ্যে বলে দিব। আজকে আমি যেহেতু সবগুলো ব্যাচের ভেবে যে কাকে কোন টাইমে, যেমন হচ্ছে 9টার ব্যাচগুলো ঠিক থাকবে, 9টা থেকে যারা শুরু 9:30 থেকে ওদেরটা থাকবে, শুধু 6:30 থেকে আর 8টা থেকে যেগুলো আছে ওদেরকে একটু টেনে নিয়ে আসতে হবে বিকালে অথবা সকালে। স্যার শনি সোম বুধই রাখবেন, শনি সোম বুধই রাখবেন কি? হ্যাঁ, দেখি আমি ওরকমই রাখার চিন্তা ভাবনায় আছি, যার যে দিন আছে ওই দিনগুলো তো করেই সকালের দিকে। আর স্যার Okay, sir. ইমপ্রুভমেন্ট বেস কি করবেন, মানে ওইটার ব্যাপারে তো কিছু বললেন না। কোনটা? এই যে ইমপ্রুভমেন্ট, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইমপ্রুভমেন্ট ব্যাচটাকে আমি অলরেডি গ্রুপ করেছি। এই যে ইমপ্রুভমেন্ট গ্রুপটা করা হয়েছে অলরেডি, মানে 2-1 যুক্ত হয়েছে কিনা জানি না। হ্যাঁ, 4 জন যুক্ত হয়েছে। জি, তোমরা স্যার। তোমরা ইয়া করবা, এখন থেকে কোড নিবা, ঠিক আছে তো, আমাকে বলবা, আমি যুক্ত করে দিব। আর ক্লাসগুলোকে আমি এখনও সাজাতে পারিনি, এই যে শুধু ইয়াটা করা হয়েছে, একটু ব্যস্ততার জন্য। আমি রেগেছিলাম বলে তোমাদের মেসেজও আমি আজকে সবার মেসেজ চেক করেছি। গত 2-3 দিন ধরে আমি মেসেজই চেক করি, প্রায় 300 তা 350 বা তার উপরের মেসেজ আমি আজকে চেক করেছি, বুঝতে পারছো, সবার হাতে ঢুকছি। মানে অনেক অনেক মেসেজ, তো স্টুডেন্ট সংখ্যা মানে খুব বেশি হয়ে গেছে, আমার কাছে খুব চাপের লাগতেছে, এত দরকার নেই। কিন্তু এটা তো আর কিছু ওইভাবে নিয়ন্ত্রণও করা যায় না, কারণ কে থাকে, কারণ মান্থলি ফি সিস্টেম হওয়ার কারণে কে থাকবে পরের মাসে আর কে থাকবে না এটা বোঝা মুশকিল। তো এই জন্য আসতে যাচ্ছে, যারা রেগুলার আছে তারা আছোই এইভাবে। তো তোমরা কোড মেসেজ দিয়ে রাখবা, আমি কোডটা দিয়ে দিব, তোমরা যুক্ত হয়ে যাবা, ঠিক আছে। জি স্যার, ওকে। আচ্ছা, ওকে স্যার। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।